এখানে কি সেকশন 2 এর স্টুডেন্ট আছেন? জি মিস, আমি আপনাকে মেসেজ করেছি। স্টুডেন্ট আপনি এখন জয়েন করছেন কেন? মিস, আমার 11টার দিকে ল্যাব আছে, তো আমি এক মানে বের হইলে আমার খুব দেরি হয়ে যায়, মানে 10টার দিকে বের হতে হয় বাসা থেকে। আচ্ছা, ওকে। ওকে, সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পাওয়ারের ফর্মুলাটা ডিরাইভ করছিলাম, তাই না? আমরা দেখছিলাম যে পাওয়ার, যেটা পাওয়ার কনজিউমড, এটা হবে হচ্ছে আমার সি ভিডিডি স্কোয়ার। সি বলতে বেসিক্যালি সি এল ভিডিডি স্কোয়ার ইন্টু হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি, বা এটাকে আমরা রিলেট করছিলাম কিভাবে, যে আলফা সি এল ভিডিডি স্কোয়ার ইন্টু সিস্টেম ফ্রিকোয়েন্সি। ওকে, এবং আমাদের আলফার ডেফিনেশন আমরা শিখছিলাম যে আমাদের হচ্ছে আলফার ডেফিনেশন হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি বাই সিস্টেম ফ্রিকোয়েন্সি। সো বেসিক্যালি আলফা কি হবে, অলওয়েজ লেস দ্যান ওয়ান হবে। আলফা অলওয়েজ কি হয়, লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান হয়। ওকে, মানে আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি অলওয়েজ কি থাকে, সিস্টেম ফ্রিকোয়েন্সি থেকে স্লোয়ার থাকে। সো এটাকে আমরা বলছি আলফা বা অ্যাক্টিভিটি ফ্যাক্টর। ওকে, সো অ্যাক্টিভিটি ফ্যাক্টরের আর একটা ডেফিনেশন আছে যেটাকে বলা হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টরস ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল ট্রানজিস্টরস। Okay? এই দুইটা আসলে আপনার সেমই, মানে বেসিক্যালি আপনার নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টর যদি আপনি চিন্তা করেন যে কতগুলো ট্রানজিস্টর অন আছে, সো বেসিক্যালি এটা কিন্তু আপনার সুইচিং ফ্রিকোয়েন্সির উপরেই ডিপেন্ড করবে। মানে আপনি সুইচিং ফ্রিকোয়েন্সি থেকে কি করতেছেন, আপনি মানে ট্রানজিস্টর গুলোতে আপনি ইনপুট দিচ্ছেন, সো তার বেসিসে আমার কিছু ট্রানজিস্টর অন থাকতেছে, কিছু ট্রানজিস্টর অফ থাকতেছে। ওকে, সো আলটিমেটলি এই দুইটা আসলে সেম জিনিসই, সুইচিং ফ্রিকোয়েন্সি বাই আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সি, যে কথা নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টর বাই নাম্বার অফ টোটাল ট্রানজিস্টর, সেম থিং। মানে এই ফর্মুলাটা শেখানো হচ্ছে বিকজ আপনাদের অনেক টাইমে কোশ্চেনে অ্যাক্টিভ ট্রানজিস্টর আর টোটাল ট্রানজিস্টরের নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আপনাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা ক্যালকুলেট করে নিয়ে আপনার ম্যাথ করতে হয়। ওকে, সো দ্যাটস আপনাদের এই ফর্মুলাটা শেখানো হচ্ছে। ওকে, সো সোফার আমরা এটুকু দেখছি যে পাওয়ারের ফর্মুলা হচ্ছে এটা, যে সি এল ভিডিডি স্কোয়ার ইন্টু সুইচিং ফ্রিকোয়েন্সি বা আলফা সি এল ভিডিডি স্কোয়ার ইন্টু সিস্টেম ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, এখানে আমরা যদি চিন্তা করি সি এলটা আসলে কি হবে বলেন তো? সিএলটা হবে আপনার গেট ক্যাপাসিটেন্স প্লাস ডিফিউশন ক্যাপাসিটেন্স। আমরা যখন একটু পরে ম্যাথ করব তখন খেয়াল করবেন যে অলওয়েজ আমরা গেট ক্যাপাসিটেন্স আর ডিফিউশন ক্যাপাসিটেন্সটাকে অ্যাড করতেছি। আপনাদের মনে আছে যে গেট ক্যাপাসিটেন্স কোনটা, ডিফিউশন ক্যাপাসিটেন্স কোনটা? আমরা যখন ক্যাপাসিটেন্সের ক্লাসটা নিয়েছিলাম তখন আমি বলছিলাম যে আমাদের ক্যাপাসিটেন্স দুই ধরনের হয়, একটা থেকে গেটে, যেটাকে আমরা বলি হচ্ছে গেট ক্যাপাসিটেন্স, আর একটা থাকে হচ্ছে আমার ড্রেন বডি ক্যাপাসিটেন্স আর সোর্স বডি ক্যাপাসিটেন্স। সো বোথ ড্রেন বডি ক্যাপাসিটেন্স আর সোর্স বডি ক্যাপাসিটেন্সকে আমরা বলি হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স, আর আমার গেটে যে ক্যাপাসিটেন্সটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গেট ক্যাপাসিটেন্স। সো আপনি চিন্তা করেন যে আমার এটা একটা ইনভার্টার ছিল, সো এই ইনভার্টারটার এই আউটপুট নোডে শুধু আমার ডিফিউশন ক্যাপাসিটেন্সটাই থাকা উচিত ছিল। মানে টেকনিক্যালি এখানে আমার শুধু ডিফিউশন ক্যাপাসিটেন্সটাই থাকা উচিত ছিল, যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ এটা আমাদের হচ্ছে জাস্ট এটার আউটপুটটা কোথাও কানেক্টেড নাই। বাট আমরা নর্মালি কি চিন্তা করি যে এটার আউটপুটটা আর একটা ইনভার্টারের ইনপুটে গেছে ধরেন। ওকে, এটার আউটপুটটা আর একটা ইনভার্টারের ইনপুটে গেছে। সো এটা যদি আমরা চিন্তা করি তাহলে এই ইনভার্টারের গেট ক্যাপাসিটেন্সটাও তো এটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। সো পাওয়ার বের করার টাইমে দেখবেন যে নর্মালি কোনো যদি স্পেসিফিক কন্ডিশন না দেওয়া থাকে, আমরা যখন এই লোড ক্যাপাসিটেন্সটা বের করি এখানে আমরা গেট ক্যাপাসিটেন্স প্লাস ডিফিউশন ক্যাপাসিটেন্স করি। ওকে, বাট ধরেন আমি এখানে আমার কোশ্চেন স্পেসিফিক বলা আছে যে আমার আউটপুটে একটা লোড আছে। ঠিক আছে, ধরেন আমি বলে দিলাম যে আমার এই যে ইনভার্টারটা আছে এই ইনভার্টারটার আউটপুটে আর একটা ইনভার্টার নাই, এই ইনভার্টারটার আউটপুটে আপনার হচ্ছে আর একটা ক্যাপাসিটারই আছে ধরেন। ঠিক আছে, আমি বললাম যে এই আউটপুটের মানে আপনার এই ইনভার্টারের আউটপুটে হচ্ছে আমার এরকম এক্সট্রা একটা ক্যাপাসিটার আছে। ধরেন আমি এখানে বললাম যে আমার এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 2 পিকোফ্যারাড, আমি বললাম যে এখানে হচ্ছে 2 পিকোফ্যারাডের একটা ক্যাপাসিটেন্স আছে। ওকে, ইন দ্যাট কেস আপনি যখন লোড ক্যাপাসিটেন্সটা বের করবেন, লোড ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু তখন আর গেট ক্যাপাসিটেন্স মানে ডিফিউশন ক্যাপাসিটেন্স প্লাস গেট ক্যাপাসিটেন্স হবে না। ডিফিউশন ক্যাপাসিটেন্স কি, ওর নিজের প্যারাসিটিক ক্যাপাসিটেন্স, গেট ক্যাপাসিটেন্সটা আসে লোড থেকে। বা যদি আমি বলে দিই যে আমার এরকম এখানে 2 পিকোফ্যারাডের একটা লোড আছে, তখন কিন্তু সি এর ভ্যালু সি ডিফিউশন প্লাস 2 পিকোফ্যারাড এরকম হবে।
ওকে, সো এটা একটু খেয়াল রাখতে হবে আপনারা এই পার্টটাতে, সিএল ক্যালকুলেশন অলওয়েজ ভুল করেন, বিকজ আপনারা বেশিরভাগ ম্যাথে বাই ডিফল্ট হচ্ছে গেট আর ডিফিউশন অ্যাড করে দেন। তো দেখা যায় অন্য কোশ্চেন থাকলেও আপনারা গেট আর ডিফিউশন অ্যাড করে দিচ্ছেন। সো অন্য কোশ্চেন থাকলে কিন্তু আপনাদের গেট আর ডিফিউশন অ্যাড করা যাবে না। অন্য কোশ্চেন থাকলে আমরা ডিফিউশনের সাথে আমার যা লোড দেওয়া আছে আপনাকে, মানে আউটপুটে যে জিনিসটা কানেক্ট আছে সেই জিনিসের ক্যাপাসিটেন্স অ্যাড করতে হবে। আর কিছু না বলা থাকলে বাই ডিফল্ট আমরা ধরে নিব যে ও সেম আর একটা ট্রানজিস্টর বা একটা ইনভার্টার ইনপুটে যাচ্ছে, সো আমরা জাস্ট একটা গেট ক্যাপাসিটেন্স অ্যাড করে দিব। ওকে। ম্যাম, তার মানে কিছু না বলা থাকলে আমরা ধরে নিব যে তার আউটপুটে সেই কানেক্টেড আছে লোড হিসেবে। হ্যাঁ হ্যাঁ, যদি বলে দেয় তখন তখন ওই। যেটা বলে দিবে সেটার ক্যাপাসিটেন্স অ্যাড করবেন। ম্যাম, এখানেও কি ওই যে ন্যান্ড গেটের আউটপুটে নর গেট বা নট গেট থাকতে পারে? আচ্ছা, এখানে আসলে আমরা পুরো চিপের পাওয়ার এস্টিমেট করি, তো তো পুরো চিপের পাওয়ার এস্টিমেট করার টাইমে আমরা আসলে আপনার ন্যান্ড গেট নর গেট এভাবে দেওয়া থাকে না, কারণ ন্যান্ড গেট নর গেট করতে গেলে আপনার পাওয়ারের ইকুয়েশন কিন্তু ডিফারেন্ট চলে আসবে। ওকে, সো আমরা আসলে নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে পাওয়ার কাউন্ট করি, যে আমার চিপের ট্রানজিস্টর কতগুলো আছে, একটা ট্রানজিস্টরের পাওয়ার কত, সেখান থেকে আমরা ওই অতগুলা ট্রানজিস্টরের পাওয়ার কত হবে সেটা ক্যালকুলেট করি। ওকে ম্যাম। আরেকটা আপনার হচ্ছে ম্যাম, একটু, ডিফিউশনটা তো অলওয়েজ ড্রেন এবং সোর্সের ক্যাপাসিটেন্সটাকে অ্যাড করে হ্যাঁ যেটা হ্যাঁ, আসবে ওটা। ডিফিউশন ক্যাপাসিটেন্স মানে আপনার হচ্ছে ড্রেন বডি আর সোর্স বডি ক্যাপাসিটেন্স, আর গেট ক্যাপাসিটেন্স মানে তো গেট ক্যাপাসিটেন্স। আমরা যখন একটু পরে ম্যাথ করবো তখন এটা ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে। ঠিক আছে। আচ্ছা, ইয়েস এখন ম্যাম। আসি, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে আমরা বলি হচ্ছে সুইচিং পাওয়ার। এই যে আমরা আলফা সি ভিডিডি স্কোয়ার এফ বা সিএল ভিডিডি স্কোয়ার এফ সুইচিং ফ্রিকোয়েন্সি যে ফর্মুলাটা বের করলাম, এটাকে আমরা বলতেছি পিওরলি সুইচিং পাওয়ার। এই যে আমার ফর্মুলাটা সিএল ভিডিডি স্কোয়ার ইন্টু সুইচিং ফ্রিকোয়েন্সি, অথবা আলফা সিএল ভিডিডি স্কোয়ার ইন্টু আপনার হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হচ্ছে সুইচিং পাওয়ার। বিকজ এই পাওয়ারটা আপনার কনজিউম হচ্ছে কখন, যখন আপনি সুইচিং করতেছেন, তাই না? জাস্ট সুইচিং এর টাইমে আপনার হচ্ছে এই পাওয়ারটা কনজিউম হচ্ছে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে সুইচিং পাওয়ার। ওকে, এছাড়া আমাদের দেখেন সুইচিং পাওয়ার, তো আমরা সুইচিং পাওয়ারটা আমরা দেখলাম যে আমার সুইচিং এর কারণে আমার এই হচ্ছে এপিমসে কিছুটা পাওয়ার কনজিউম হয়, এনমসে কিছুটা পাওয়ার কনজিউম হয়, দুইটা অ্যাড করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার টোটাল সুইচিং পাওয়ার। আচ্ছা, সুইচিং পাওয়ার বাদে, আচ্ছা, এবং সুইচিং পাওয়ার হচ্ছে আমার ডাইনামিক পাওয়ারের একটা ব্রাঞ্চ। ডাইনামিক পাওয়ার কি আপনার, যখন আমার মসফেট গুলো অন থাকবে, মসফেট গুলো অন থাকা অবস্থায় যে পাওয়ারটা কনজিউম হচ্ছে এটাকে আমরা ডাইনামিক পাওয়ার বলি। আর মসফেট গুলো যদি স্ট্যাটিক থাকে, ধর মসফেট গুলো পুরোপুরি অফ, স্ট্যাটিক কন্ডিশনে যে পাওয়ারটা কনজিউম করে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। তো আমরা পাওয়ারকে যদি ব্রডলি ক্লাসিফাই করি, আমার দুই ধরনের হবে, একটা হচ্ছে ডাইনামিক পাওয়ার, একটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। তো স্ট্যাটিক ডাইনামিক পাওয়ার বেসিক্যালি কি, যখন আপনার ট্রানজিস্টর গুলো অন আছে, ট্রানজিস্টর গুলো অন থাকা অবস্থায় যে পাওয়ারটা কনজিউম করবে সেটাকে বলা হচ্ছে ডাইনামিক পাওয়ার। আর ট্রানজিস্টর গুলো স্ট্যাটিক থাকা অবস্থায় যে পাওয়ারটা কনজিউম করবে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। সো ডাইনামিক পাওয়ারের একটা ব্রাঞ্চ তো সুইচিং পাওয়ার হবে, এটা তো আপনাদের কোনো ডাউটই নাই। বিকজ আমাদের সুইচিং পাওয়ারটা কি হচ্ছে, আমি যখন ট্রানজিস্টর গুলোকে অন করছি তখন আমার হচ্ছে এই পাওয়ারটা কনজিউম হচ্ছে। সুইচিং পাওয়ারটা একটা ব্রাঞ্চ হবেই। এই ডাইনামিক পাওয়ারের আর একটা ব্রাঞ্চ আছে, এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার। এটাকে বলা হয় শর্ট সার্কিট পাওয়ার। ওকে, সো শর্ট সার্কিট পাওয়ারটা হচ্ছে বেসিক্যালি, আমরা তো এখানে আসলে আইডিয়ালি সিগন্যালটাকে ড্র করতেছি এভাবে যে আমার লো থেকে হাইতে চলে যাচ্ছে ডিরেক্ট, বাট আমরা ডিলে পড়ানোর টাইমে বলছি কিন্তু যে সিগন্যাল গুলো কিন্তু এভাবে চেঞ্জ হয় না, সিগন্যাল গুলো আমার গ্র্যাজুয়াল চেঞ্জ হয়। আমার একটা রাইজ টাইম থাকে, একটা ফল টাইম থাকে। সো দেখেন, যখন আমার ইনপুটটা জিরো তখন শুধু পেমস অন থাকবে, যখন ইনপুটটা ভিডিডি তখন শুধু এনমস অন থাকবে। বাট এই যে মাঝামাঝি যখন আপনার রাইজ করে বাড়ছে, তখন আমার মাঝামাঝি ভোল্টেজ গুলাতে আমার এমন কন্ডিশন অ্যারাইজ করবে না যখন আমার পিমস এনমস দুইটাই অন হয়ে যাবে। এবং পিমস এবং এনমস দুইটাই যদি অন হয়ে যায় তখন আমার ভিডিডি থেকে গ্রাউন্ডের ভিতরে একটা কারেন্ট ফ্লো করতে পারে, ভিডিডি থেকে গ্রাউন্ডে একটা কারেন্ট ফ্লো করতে পারে। সো এই যে ভিডিডি থেকে গ্রাউন্ডে যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। ওকে, এটাকে আমরা বলি শর্ট সার্কিট কারেন্ট, বিকজ ভিডিডি আর গ্রাউন্ডটা শর্ট হয়ে গেছে কনসিডার করতে পারি, এই জন্য এটাকে আমরা বলি শর্ট সার্কিট কারেন্ট। এবং এটার জন্য যে পাওয়ারটা কনজিউম হয় সেটাকে আমরা বলি শর্ট সার্কিট পাওয়ার। সো ডাইনামিক পাওয়ার বেসিক্যালি ইকুয়ালস টু সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। ওকে, তো সুইচিং পাওয়ার হচ্ছে বেসিক্যালি এই যে এটা সিএল ভিডিডি স্কোয়ার ইন্টু সুইচিং ফ্রিকোয়েন্সি, অথবা আলফা সিএল ভিডিডি স্কোয়ার ইন্টু সিস্টেম ফ্রিকোয়েন্সি। আর শর্ট সার্কিট পাওয়ার হচ্ছে আপনার, শর্ট সার্কিট পাওয়ারের কোনো ফর্মুলা নাই, শর্ট সার্কিট পাওয়ার হচ্ছে আপনার নর্মালি কোশ্চেনে দেওয়াই থাকবে ডিরেক্টলি,
অথবা শর্ট সার্কিট কারেন্ট দেওয়া থাকবে, শর্ট সার্কিট কারেন্টের সাথে একবার ভিডিডি মাল্টিপ্লাই করে শর্ট সার্কিট পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে। ওকে, এটার জন্য আলাদা কোনো স্পেশাল ফর্মুলা নাই। বা টোটাল ডাইনামিক পাওয়ারটা কি হবে? টোটাল ডাইনামিক পাওয়ার হবে সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। ওকে, এটা তো গেল হচ্ছে আমার ডাইনামিক পাওয়ার। সেম ভাবে আমাদের কিছু স্ট্যাটিক পাওয়ার থাকে, ঠিক আছে? সো স্ট্যাটিক পাওয়ার হচ্ছে আমাদের তিন ধরনের আছে। ফার্স্টলি হচ্ছে আমাদের চার ধরনের, সরি, সাব লিকেজ, আপনার গেট জাংশন মানে সাবস্টেশন লিকেজ, গেট লিকেজ, জাংশন লিকেজ, আর হচ্ছে কন্টেনশন কারেন্ট। ওকে, সো এগুলা কি যে আপনার মসফেট যখন অফ থাকে, ধরেন এই যে আমরা শুরু ফার্স্ট যে পাওয়ারটা আমরা বলতেছি সাবস্টেশন লিকেজ। ওকে, সো সাবস্টেশন লিকেজটা আসলে কি ইন্ডিকেট করে? আমার মসফেটটা কি হওয়া উচিত? আপনি যখন থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম ভোল্টেজ গেটে ইনপুট দিবেন, টেকনিক্যালি আপনার মসফেটটা অফ থাকা উচিত। ওকে, মসফেটটা অফ থাকা উচিত, সো কোনো কারেন্ট ফ্লো করা উচিত না, আপনার পাওয়ার ডিসিপেশন জিরো হওয়া উচিত। বাট মসফেট গুলা মানে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকেও কম ভোল্টেজে মসফেট গুলা একদম পিওরলি অফ থাকে না, খুবই স্মল অ্যামাউন্টের একটা কারেন্ট ফ্লো হয়। মানে এটাকে দেখেন আমরা বলতেছি লিকেজ। লিকেজ মানে কি? এটা তো আমাদের আসলে এক্সপেক্টেড বিহেভিয়ার না, বাট কিছু কারেন্ট লিক হয়। মানে যদি আপনার হচ্ছে ধরেন আমার থ্রেশহোল্ড ভোল্টেজ 0.7, সো লেস দেন 0.7 ভোল্টে আপনার কিন্তু আসলে কোনো কারেন্ট ফ্লো করা উচিত না, কোনো পাওয়ার কনজাম্পশন হওয়া উচিত না, বাট কিছুটা হয়। ওকে, সো এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার সাব থ্রেশহোল্ড লিকেজ। ওকে, সেম ভাবে আমার তো গেট কারেন্ট অলওয়েজ জিরো হওয়া উচিত, তাই না? গেট কারেন্ট অলওয়েজ আপনার জিরো হওয়া উচিত, কারণ আমরা জানি যে গেটে এক লেয়ার অক্সাইড থাকে। সো গেট কারেন্ট জিরো হলে আপনার মানে আইডিয়ালি গেট কারেন্ট জিরো হওয়া উচিত। বাট এখানেও যেটা হয় যে আপনার গেট কারেন্ট আসলে জিরো হয় না, ওই অক্সাইড লেয়ার দিয়েও কিছুটা কারেন্ট টানেল করে চলে যায়। ওকে, কিছুটা কারেন্ট টানেল করে চলে যায়, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে গেট লিকেজ কারেন্ট। ওকে, এবং এটার জন্য যে পাওয়ারটা কনজিউম হবে সেটা হচ্ছে গেট লিকেজ পাওয়ার। দেন হচ্ছে জাংশন লিকেজ। জাংশন কি? যে আপনার হচ্ছে মসফেটে যখন আপনি মানে মসফেটের স্ট্রাকচারে যদি আমরা যাই, মসফেটের স্ট্রাকচারে কিন্তু আপনার কি থাকে? জাংশন থাকে। আমরা সোর্স এবং বডির ভিতরে একটা জাংশন, এবং ড্রেন এবং বডির ভিতরে একটা জাংশন থাকে না? আমরা তো হচ্ছে পড়ছি যে পিএন জাংশন থাকে। আমরা যদি এটা এনমস হয় তাহলে আমার সোর্স এবং বডির ভিতরে এখানে একটা জাংশন থাকে, ড্রেন এবং বডির ভিতরে এখানে একটা জাংশন থাকে। সো আইডিয়ালি এখানেও তো আপনার ডিপ্লেশন রিজন থাকা উচিত, এবং এখানেও কোনো কারেন্ট ফ্লো করা উচিত না, বাট এখানেও আসলে কিছুটা কারেন্ট ফ্লো করে। ওকে, সো এটাকে আমরা বলি হচ্ছে সাব মানে জাংশন লিকেজ। ওকে, আর আরেকটা আছে কন্টেনশন, এটা আসলে মোর কমপ্লেক্স, এটা নিয়ে আমরা মাথা ঘামানোর দরকার নাই। সো বেসিকলি হচ্ছে এই যে টোটাল মানে আমার এই যে লিকেজ গুলা হচ্ছে, এই লিকেজ গুলা হচ্ছে আপনাদের মানে কমপ্লিটলি মানে কি আনওয়ান্টেড না, মানে এই জিনিসগুলো তো আমরা আসলে চাচ্ছি না। এবং এই জিনিসগুলো আপনি যখন মানে মসফেট অন করতেছেন তখন কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে এমন না। এই লিকেজ গুলো আপনার যখন মসফেট অফও থাকবে তখন আপনার কি হতে থাকবে? এই লিকেজ কারেন্ট গুলো ফ্লো করতে থাকে, এবং এটার কারণে আমার কিছুটা পাওয়ার ডিসিপেট হয়। ওকে, সো এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার। ওকে, এটাকে বলা হয় স্ট্যাটিক পাওয়ার। এবং এই যেখানে ফর্মুলা দেখেন, স্ট্যাটিক পাওয়ারের ফর্মুলা কি? আমার যে চারটা যে কারেন্ট আছে দেখেন, সাবস্টেশন কারেন্ট, গেট কারেন্ট, জাংশন কারেন্ট, কন্টেনশন কারেন্ট, এই চারটা কারেন্টকে অ্যাড করে তার সাথে ভিডিডি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। বিকজ ওই যে আমরা ফর্মুলা কি জানি, পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভিআই। ওকে, সো সবগুলোর সাথে তো ভিডিডি মাল্টিপ্লাই হবে, so আমরা ভিডিডি কমন নিয়ে আমরা জাস্ট আই সাবস্টেশন প্লাস আই গেট প্লাস আই জাংশন প্লাস আই কন্টেনশন মাল্টিপ্লাইড বাই ভিডিডি করে দিছি। ওকে, সো এটা হচ্ছে আমার টোটাল স্ট্যাটিক পাওয়ার। ওকে, আর আমার পুরো একটা ট্রানজিস্টরের টোটাল পাওয়ার ডিসিপেশন হবে হচ্ছে আমার ডাইনামিক পাওয়ার প্লাস স্ট্যাটিক পাওয়ার। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে পাওয়ারের হচ্ছে দুইটা ব্রাঞ্চ, একটা ডাইনামিক একটা স্ট্যাটিক। ডাইনামিক পাওয়ারের দুইটা ব্রাঞ্চ, একটা সুইচিং পাওয়ার একটা শর্ট সার্কিট পাওয়ার। সো আমাদের হচ্ছে সুইচিং পাওয়ারটার তো ফর্মুলা আমরা দেখছি, সুইচিং পাওয়ার ফর্মুলা হচ্ছে সিএল বিডিডি স্কোয়ার ইন্টু সুইচিং ফ্রিকোয়েন্সি, অথবা আলফা সিএল বিডিডি স্কোয়ার ইন্টু আপনার হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি। দেন হচ্ছে আরেকটা থাকবে শর্ট সার্কিট কারেন্টের কারণে যে পাওয়ারটা আসবে, সেটা কি হবে? শর্ট সার্কিট কারেন্ট মাল্টিপ্লাইড বাই ভিডিডি। আর কোশ্চেনে যদি ডিরেক্টলি পাওয়ার হিসেবে দেওয়া থাকে তাহলে তো ডিরেক্টলি পাওয়ারই আপনি অ্যাড করে দিবেন। দেন আসতেছে আমাদের স্ট্যাটিক পাওয়ার। স্ট্যাটিক পাওয়ারের আমাদের চারটা ব্রাঞ্চ, সাবস্টেশন লিকেজ, গেট লিকেজ, জাংশন লিকেজ, কন্টেনশন কারেন্ট। ওকে, সো এই চারটার কারণে আমার কিছু পাওয়ার কনজিউম হবে, সেগুলো আমাদের কি করতে হবে? যে এই ফর্মুলা ইউজ করে বের করতে হবে, অথবা যদি আপনাকে ডিরেক্ট পাওয়ারটা দেওয়া থাকে তাহলে আপনি ডিরেক্ট পাওয়ারটাই অ্যাড করে দিবেন। ওকে, সো আমার টোটাল পাওয়ারটা হবে আমার ডাইনামিক পাওয়ার প্লাস স্ট্যাটিক পাওয়ার। ওকে, বুঝাইতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন ধরেন আপনি একটা চিপের পাওয়ার কনজাম্পশন কমাতে চান। ওকে, একটা চিপের যদি পাওয়ার কনজাম্পশন কমাইতে চান তাহলে আপনি বলেন স্ট্যাটিক পাওয়ার কি আপনি কমাইতে পারবেন?
না স্ট্যাটিক মিস। কমানো পসিবল পসিবল না, কারণ এটা আপনার মসফেট যখন স্ট্যাটিক অবস্থায় আছে তখন আপনার অটোমেটিকলি এই পাওয়ারটা কনজিউম হচ্ছে, তো স্ট্যাটিক পাওয়ার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। সেম ফর শর্ট সার্কিট পাওয়ার, শর্ট সার্কিট পাওয়ারটাও আপনি চেঞ্জ করতে পারবেন না, বিকজ আপনার মসফেট আপনি অন হবে, মসফেট আপনার অন হবেই। মানে দুইটা মসফেট আপনার ওই যে যখন আমরা সুইচিং করব হাই টু লো বা লো টু হাই, ইন দ্যাট কেস একটা টাইমে দুইটা মসফেট অন হবে, সো শর্ট সার্কিট পাওয়ারটা ফ্লো করবে। ওকে, সো আমরা বেসিক্যালি কন্ট্রোল করতে পারি শুধু সুইচিং পাওয়ারটা। ওকে, আমরা কন্ট্রোল করতে পারি শুধু সুইচিং পাওয়ার। এখন সুইচিং পাওয়ারের ফর্মুলা কি ছিল দেখেন, সুইচিং পাওয়ারের ফর্মুলা ছিল আলফা সিএল ভিডিডি স্কোয়ার ইন্টু সিস্টেম ফ্রিকোয়েন্সি, অথবা সিএল ভিডিডি স্কোয়ার ইন্টু সুইচিং ফ্রিকোয়েন্সি। ওকে, সো তাহলে আমাদের হচ্ছে সুইচিং পাওয়ারটা আমরা কমাইতে পারবো কিভাবে, লোড ক্যাপাসিটেন্স কমায়ে, ভিডিডি কমায়ে, অথবা আপনার হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি কমায়ে। ওকে, বাট এই লোড ক্যাপাসিটেন্সটা কি আপনার মানে এটা কি আপনার হাতে, এটা তো প্যারাসিটিক ক্যাপাসিটেন্স তাই না, এটাও তো আসলে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো আমরা কন্ট্রোল করি বেসিক্যালি ভিডিডি এবং সুইচিং ফ্রিকোয়েন্সি ইউজ করে। আমার যদি সুইচিং পাওয়ারটা অনেক বেড়ে যায়, ইন দ্যাট কেস আমরা কি করি, সুইচিং ফ্রিকোয়েন্সিটা কমায় দিই। মানে আপনার ট্রেড অফ, সুইচিং ফ্রিকোয়েন্সি কমাইলে অবশ্যই আপনার চিপ স্লোয়ার হয়ে যাচ্ছে, সো আপনার একটু ট্রেড অফ তো আছে, ফ্রিকোয়েন্সি কমাই যেন আমাদের পাওয়ারটা কি থাকে আমাদের লিমিটের ভিতরে থাকে, অথবা আমরা ভিডিডিটা কমাই দিই যেন পাওয়ারটা আমাদের লিমিটের ভিতরে থাকে। বাট ভিডিডি আসলে ইচ্ছা মতো কমানো যায় না, বুঝছেন, মানে ভিডিডি তো আসলে আমরা মানে ভিডিডি তো আপনারা এখন থিওরিতে সব জায়গায় দেখেন 5 ভোল্ট, বাট অ্যাকচুয়ালি তো 5 ভোল্ট থাকে না আসলে। এই যে ভিডিডির যে ভ্যালু গুলা এটা আসলে ডিপেন্ড করে মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে। ধর মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 0.7 ভোল্ট হয়, আমরা ভিডিডি ইউজ করি অ্যারাউন্ড 1.5 ভোল্ট। ওকে, এখন এটা যদি আপনি এর থেকে কমায় ফেলেন তখনও দেখা যায় যে আমার মসফেটটা আর কাজ করতেছে না ঠিক মতো, সো ভিডিডি দেখা যায় হয়তো আপনি 1.5 এর জায়গায় 1.4 বা 1.3 তে নিতে পারবেন। ওকে, সো আসলে মানে সুইচিং পাওয়ারটা মানে কমানোর দুইটা ওয়ে, একটা ভিডিডি কমানো এবং সুইচিং ফ্রিকোয়েন্সি কমানো। বাট ভিডিডিও আসলে ভিডিডি আপনি কমাইতে পারবেন, মানে ম্যাথমেটিক্যালি তো আপনি ভিডিডি আসলে কমায় সুইচিং ফ্রিকোয়েন্সি মানে সুইচিং পাওয়ার কমায় নিয়ে আসতে পারেন। বাট আসলে প্র্যাকটিক্যালি ভিডিডি আমরা ইচ্ছা মতো কমাইতে পারি না, বিকজ এই যে আমার এই জিনিসটা তো আসলে মানে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা আছে ভিডিডি অবশ্যই তার থেকে মানে একটা সিগনিফিকেন্টলি বড় ভ্যালু হইতে হবে, আদারওয়াইজ আপনার মসফেটটা ঠিকঠাক মতো কাজ করবে না। ওকে, সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা ট্রেড অফ করা হয় সেটা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কমে আপনার পাওয়ার কনজাম্পশন কমানো হয়। মানে আলটিমেটলি যে আপনার ট্রেড অফ আপনি মানে যদি সার্কিট মানে চিপটা ফাস্টার করতে চান পাওয়ার কনজাম্পশন অনেক বেশি হবে, আর আপনি যদি স্লোয়ার চান ইন দ্যাট কেস পাওয়ার কনজাম্পশন কম হবে। ওকে, সো এখানে একটা মানে ভালো অ্যামাউন্টের একটা ট্রেড অফ আছে। ওকে, সবাই বুঝতে পারছেন? এই টাইপের কিন্তু ম্যাথও থাকবে যে আপনার পাওয়ার কমাইতে হবে, মানে আপনার টোটাল পাওয়ার কনজাম্পশন লিমিট দেওয়া আছে, আপনার পাওয়ার মানে ওইটাকে এক্সিড করছে, আপনার পাওয়ার কনজাম্পশন কমাইতে হবে। ইন দ্যাট কেস কিন্তু এই যে আপনারা পুরো পাওয়ার থেকে কিন্তু করা যাবে না, আমাদের পার্টিকুলারলি সুইচিং পাওয়ার থেকে আপনার ক্যালকুলেশন করে বলতে হবে যে আপনি হচ্ছে ভিডিডি বা সুইচিং ফ্রিকোয়েন্সি কতটুকুতে নিয়ে আসলে আপনার সুইচিং পাওয়ারটা রিডিউস করবে। ওকে, বুঝা গেছে? ম্যাম তাহলে কি সিস্টেম ফ্রিকোয়েন্সি কমানো যাবে না, সুইচিং হ্যাঁ, ফ্রিকোয়েন্সি সিস্টেম কমাতে হবে? ফ্রিকোয়েন্সি কমাতে পারেন, মানে ফর্মুলা কি আপনার আরেকটা ফর্মুলা কি আলফা সেল ভিডিডি স্কোয়ার ইন্টু এফ না। সো বেসিকলি আপনি যদি পুরো চিপের পাওয়ার কনজাম্পশন কমাইতে চান, আপনার পুরো চিপে এক একটা ট্রানজিস্টরের জন্য কিন্তু সুইচিং ফ্রিকোয়েন্সি এক এক রকম হবে। তো সুইচিং ফ্রিকোয়েন্সি কমায় মানে সুইচিং ফ্রিকোয়েন্সি থেকে আসলে আমরা বেশি যেটা কমাই সেটা সিস্টেম ফ্রিকোয়েন্সি আসলে মোর কমানো হয়। বিকজ আপনার ওই যেটা বললাম যে আপনার পুরো চিপে এক একটা মসফেটের জন্য দেখা যায় যে আপনার সুইচিং ফ্রিকোয়েন্সিটা এক এক রকম। ওকে, সো আপনি যদি চিন্তা করেন তো আলটিমেটলি আমাদের হচ্ছে বেটার অপশন হচ্ছে যে আমরা পুরো সিস্টেমের জন্য আপনার হচ্ছে এই সিস্টেম ফ্রিকোয়েন্সি কমাবো, বাট সিস্টেম ফ্রিকোয়েন্সি যেটা কমাবো সুইচিং ফ্রিকোয়েন্সিকেও সেম রেশিওতে কমাইতে হয়, তাহলে আপনার আলফাটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, নাহলে তো আপনার আলফাটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝে গেছে, মানে আপনার পুরো সিস্টেমটাই স্লোয়ার হয়ে যাবে। আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সিটাকেও কমাইতে হবে, সুইচিং ফ্রিকোয়েন্সিটাকেও কমাইতে হবে। আপনি যদি শুধু সুইচিং ফ্রিকোয়েন্সি কমান সিস্টেম ফ্রিকোয়েন্সি না কমান, ইন দ্যাট কেস তো আসলে আপনার মানে জিনিসটা হবে না, কারণ আপনার এক একটা মসফেটের দেখা যাবে যে সুইচিং ফ্রিকোয়েন্সি এক এক রকম ছিল, তো আপনি কোন মসফেটের সুইচিং ফ্রিকোয়েন্সি কমাবেন। ওকে, সো আমরা যেটা করি যখন আমরা আলফাকে কনস্ট্যান্ট রাখবো আমরা সিস্টেম ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করবো। এখন আলফাকে কনস্ট্যান্ট রেখে সিস্টেম ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে গেলে আপনার তো সুইচিং ফ্রিকোয়েন্সিটাকেও কি করতে হবে, সেম রেশিওতেই চেঞ্জ করতে হবে। ওকে, সো ওভারঅল সব ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করে আমরা পাওয়ারটাকে চেঞ্জ করে আনি। বুঝতে পেরেছেন? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, সো তাহলে এখন আমরা একটু ম্যাথ দেখি।
সো আমরা তো অলরেডি আপনার হচ্ছে সব শিখে ফেলছি, আমার ডেফিনেশন যতগুলা ছিল, ডাইনামিক পাওয়ার, স্ট্যাটিক পাওয়ার। ডাইনামিক পাওয়ারের দুইটা ব্রাঞ্চ, সুইচিং পাওয়ার, শর্ট সার্কিট পাওয়ার, দেন স্ট্যাটিক পাওয়ারের আপনাদের চারটা ব্রাঞ্চ, আমরা সবগুলা ডেফিনেশন শিখে ফেলছি। সো এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি। ওকে, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিলে আমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। ওকে, সো দেখেন এখানে একটা হচ্ছে ম্যাথ দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে যে আপনার একটা চিপ আছে, এই চিপে 1 বিলিয়ন ট্রানজিস্টর আছে। ওকে, সো ফার্স্ট আমরা নোট ডাউন করি যে আপনার টোটাল নাম্বার অফ ট্রানজিস্টরস। ওকে, সো আপনার টোটাল যে নাম্বার অফ ট্রানজিস্টরস সেটা হচ্ছে 1 বিলিয়ন। আমরা একটু এখানে লিখে ফেলি, আপনার টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর ছিল ওই চিপে 1 বিলিয়ন। ওকে, টোটাল নাম্বার অফ ট্রানজিস্টরস হচ্ছে 1 বিলিয়ন। আচ্ছা, নেক্সট আমরা দেখি এর ভিতরে 50 মিলিয়ন আছে লজিক ট্রানজিস্টরস আর 950 মিলিয়ন আছে মেমোরি ট্রানজিস্টরস। ওকে, সো দেখেন আমার যে টোটাল যে একটা চিপ আছে, একটা চিপে তো সবগুলো আপনার সেম টাইপ অফ ট্রানজিস্টর থাকে না। কিছু ট্রানজিস্টর থাকে আপনার লজিক গেটের, লজিক সার্কিটের জন্য, কিছু ট্রানজিস্টর থাকে আপনার মেমোরির জন্য। ওকে, সো এখানে সেই ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। এবং দেখেন লজিক ট্রানজিস্টর এবং মেমোরি ট্রানজিস্টর এগুলোর অ্যাক্টিভিটি ফ্যাক্টর, এভারেজ উইথ সব কিন্তু ডিফারেন্ট। ওকে, লজিক ট্রানজিস্টর, মেমোরি ট্রানজিস্টর এগুলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর, এভারেজ উইথ সবই ডিফারেন্ট, কারণ এগুলো আমাদের ডিফারেন্ট ফাংশন করতেছে। সো প্রপার্টি সবই ডিফারেন্ট হয়। সো আমরা একটু লিখে নেই নাম্বার অফ লজিক ট্রানজিস্টর, যেটা লজিক, লজিক লিখে শুধু লজিক ট্রানজিস্টর হচ্ছে আপনার 50 মিলিয়ন। ওকে, এবং এটার জন্য এভারেজ উইথ বা ডাব্লিউ এটা হচ্ছে 12 ল্যামডা। আর অ্যাক্টিভিটি ফ্যাক্টর এটাকে আমরা ধরেন এল দিয়ে লিখি টু ইন্ডিকেট যেটা লজিক সার্কিটের। ওকে, এবং এটা আমরা এখানে ডাব্লিউ এল দিয়ে লিখি টু ইন্ডিকেট যেটা লজিক মানে লজিক ট্রানজিস্টরের হচ্ছে ওয়েভ। ওকে, সো এল এর ভ্যালু দেখেন দেওয়া আছে 0.1। ওকে, সো এটা ছিল আমার নাম্বার অফ লজিক ট্রানজিস্টর এবং লজিক ট্রানজিস্টরের উইথ এবং লজিক ট্রানজিস্টরের অ্যাক্টিভিটি ফ্যাক্টর। নেক্সট দেখেন বলা আছে যে আপনার মেমোরি ট্রানজিস্টর হচ্ছে 950 মিলিয়ন। ওকে, সো আমার নাম্বার অফ মেমোরি ট্রানজিস্টর সেটা সেটা হচ্ছে বাকি 950 মিলিয়ন, মানে আপনার টোটাল তো 1 বিলিয়ন, এর মধ্যে 50 মিলিয়ন হচ্ছে লজিক, বাকিটা হচ্ছে মেমোরি। সো মেমোরি হচ্ছে 950 মিলিয়ন। ওকে, এবং এটার জন্য এভারেজ উইথ দেখেন বলা আছে, সরি এটার জন্য এভারেজ উইথটাকে আমরা লিখবো ডাব্লিউ এম দিয়ে, যেহেতু মেমোরি ডাব্লিউ এম এটা দেখেন বলা আছে 4 ল্যামডা। আর আমার যে আলফা এম এর ভ্যালু বলা আছে 0.02। ওকে, মেমোরি তো আমার খুব বেশি ইউজ হয় না, মেমোরি তো এই জন্য আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টরও দেখেন কম। ওকে, সো এভারেজ উইথ হচ্ছে 4 ল্যামডা, অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.02। আচ্ছা, নেক্সট আমরা আসি হচ্ছে দেখেন কি বলা আছে, এটা কি 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস। ওকে, 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস। সো 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস এবং ব্র্যাকেটে দেখেন লেখা আছে উইথ 50 ন্যানোমিটার ড্রন গেট লেন্স অ্যান্ড ল্যামডা ইকুয়ালস টু 25 ন্যানোমিটার। ওকে, সো বেসিক্যালি আমার 65 ন্যানোমিটার প্রসেস এটা মাথায় নেওয়ার দরকার নেই, আমার ল্যামডা 25 ন্যানোমিটার, দ্যাটস মানে এটাই জাস্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো ভিডিডি হচ্ছে 1 ভোল্ট আর ল্যামডা হচ্ছে 25 ন্যানোমিটার। ওকে, ভিডি মানে পুরো চিপের জন্য তো ভিডিডি একটাই হবে। সো ভিডিডির যে ভ্যালুটা এটা হচ্ছে আপনার 1 ভোল্ট আর ল্যামডা হচ্ছে 25 ন্যানোমিটার। 25 ন্যানোমিটার। ওকে, আচ্ছা, এখন আমাদের ক্যাপাসিটেন্স লাগবে। সো নেক্সট আমরা চলে যাই ক্যাপাসিটেন্সে। সো ক্যাপাসিটেন্স দেখেন বলা আছে যে আমার 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার হচ্ছে গেট ক্যাপাসিটেন্স। তো গেট ক্যাপাসিটেন্সটা আপনার 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ওকে, সো আমরা এখানে লিখি যে গেট ক্যাপাসিটেন্স যেটা সি গেট এটা হচ্ছে আপনার 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ওকে, আর সি ডিফিউশনটা বলা আছে আপনার 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ওকে, সো বেসিক্যালি আপনার হচ্ছে গেট ক্যাপাসিটেন্স হচ্ছে 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার আর ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ওকে, আচ্ছা, এখন কোশ্চেনটা দেখেন, এস্টিমেট ডাইনামিক পাওয়ার কনজাম্পশন অ্যাট 1 GHz। তার মানে কি এটা সিস্টেম ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু পুরো চিপের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সেটা বেসিক্যালি ক্লক বা সিস্টেম ফ্রিকোয়েন্সি। এটা বলা হলো 1 GHz। এরপরে বলা হয়েছে নেগলেক্ট ওয়্যার ক্যাপাসিটেন্স অ্যান্ড শর্ট সার্কিট কারেন্ট। আপনার ওয়্যারে কোনো ক্যাপাসিটেন্স আছে এটা আমরা ধরবো না, এবং শর্ট সার্কিট কারেন্টটাকে আমরা অ্যাভয়েড করছি। তো শর্ট সার্কিট কারেন্ট নাই মানে আমার ডাইনামিক পাওয়ার ইকুয়ালস টু সুইচিং পাওয়ার, তাই না? সো আমাদের বেসিকলি সুইচিং পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে। সো আমার এখানে আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আপনাদের এফ এর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান গিগাহার্টজ।
আচ্ছা, এফ এর ভ্যালু হচ্ছে 1 GHz। ওকে, সো এখান থেকে তাহলে আমাদের কি করতে হবে, টোটাল সুইচিং পাওয়ারটা বের করতে হবে। আচ্ছা, এখন দেখেন সুইচিং পাওয়ারটা যখন আমরা বের করব, আমাদের কিন্তু মানে বেসিক্যালি যেটা করতে হবে, মেমোরির জন্য আপনার পাওয়ার আলাদা ক্যালকুলেট করতে হবে, লজিকের জন্য পাওয়ার আলাদা ক্যালকুলেট করতে হবে, দেন দুইটাকে অ্যাড করতে হবে। ওকে, বিকজ আপনার হচ্ছে বুঝতেই পারতেছেন যে মেমোরির জন্য সবই ডিফারেন্ট, আপনার আপনার হচ্ছে উইথ ডিফারেন্ট, আলফার ভ্যালু ডিফারেন্ট, এভরিথিং ডিফারেন্ট না। সো বেসিক অবশ্যই আমাদের হচ্ছে পাওয়ারের ভ্যালুটাও ডিফারেন্ট আসবে। ওকে, আচ্ছা, তো আমরা এটার ক্যালকুলেশনটা শুরু করি। তো শুরুতে দেখেন আমাদের লাগবে হচ্ছে আলফা। ওকে, সো আলফা তো আপনার কোশ্চেনে দেওয়া আছে, মানে ফর্মুলা যদি চিন্তা করেন, ফর্মুলা হচ্ছে আলফা সি বিডিডি স্কোয়ার এফ। ওকে, সো আমার আলফা তো অলরেডি গিভেন, আমরা আলফা অলরেডি গিভেন। ওকে, সো আমাদের নেক্সট লাগবে সিএল, লোড ক্যাপাসিটেন্স। ওকে, সো লোড ক্যাপাসিটেন্স আমরা বলছি যে গেট ক্যাপাসিটেন্স প্লাস ডিফিউশন ক্যাপাসিটেন্স হবে, বাট এই যে খেয়াল করে দেখেন, গেট ক্যাপাসিটেন্সেও কি দেওয়া আছে 1 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, ডিফিউশন ক্যাপাসিটেন্সেও কি দেওয়া আছে 0.8 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। ওকে, সো এটা আপনার ইউনিট উইথের ক্যাপাসিটেন্স। ওকে, এটা কি আমার 1 মাইক্রোমিটার লেন্থ, মানে উইথ যদি আমার উইথ যদি 1 মাইক্রোমিটার হতো তাহলে তার ক্যাপাসিটেন্স। বাট আপনার লজিক সার্কিটের উইথ কত, 12 ল্যামডা, তার মানে বেসিক্যালি 12 × 25 ন্যানোমিটার, 12 × 25 ন্যানোমিটার। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমাদের আগে নিয়ে যেতে হবে মাইক্রোমিটারে, বিকজ গেট ক্যাপাসিটেন্সটা আমাদের দেওয়া আছে মাইক্রোমিটারে। সো 12 × 25 হবে 300, সো এটা চলে আসবে 0.3 মাইক্রোমিটার। এটা কি, তাহলে আমার লজিক ট্রানজিস্টরের উইথ। ওকে, মেমোরি ট্রানজিস্টরের উইথ দেখেন 4 ল্যামডা, মানে 4 × 25 ন্যানোমিটার, বা আপনার হচ্ছে 0.1 মাইক্রোমিটার। সো এটা হচ্ছে আমার মেমোরি ট্রানজিস্টরের উইথ। ওকে, তাহলে আমরা যদি লজিক, মানে আমার এটা হচ্ছে লজিক গেটস এর জন্য। আচ্ছা, সো লজিক গেটস এর জন্য যদি আমি ক্যাপাসিটেন্সটা বের করি, তাহলে আমরা লিখলাম সি লজিক। সি লজিকের ভ্যালুটা তাহলে কত হবে, আপনার গেট ক্যাপাসিটেন্স আর ডিফিউশন ক্যাপাসিটেন্স আমরা অ্যাড করব। সো আমার হচ্ছে 1 + 0.8, এটা তো আমরা অ্যাড করব। এটার সাথে আমার কি করতে হবে, এভারেজ উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন? বিকজ এটা তো আপনার ইউনিট উইথের জন্য আপনার ক্যাপাসিটেন্সটা দেওয়া আছে, এবং আপনার বলা আছে যে মেমোরি ট্রানজিস্টরের উইথটা হচ্ছে 12 ল্যামডা। ওকে, সো অবশ্যই কি করতে হবে, আমার 12 ল্যামডার যে ভ্যালুটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা মাল্টিপ্লাই করলাম হচ্ছে 0.3 মাইক্রোমিটার দিয়ে। ওকে, আচ্ছা, এখন এটা আমার কি, একটা ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স, তাই না? এটা আমার একটা সিঙ্গেল ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স। আপনার পুরো চিপে আপনার লজিক ট্রানজিস্টর আছে কত, 50 মিলিয়ন। ওকে, সো এখন আমরা যেটা করব, এটার সাথে আবার 50 মিলিয়ন দিয়ে মাল্টিপ্লাই করব, বিকজ আপনার তো পুরো চিপের পাওয়ার এস্টিমেট করতে হবে। সো 50 মিলিয়ন মানে কি, 50 × 10⁻⁶। ওকে, আচ্ছা, এই যে ফেমটোফ্যারাড, যেটা ফেমটোফ্যারাডের জন্য আপনার আসবে 10⁻⁻15। ফেমটোফ্যারাড মানে হচ্ছে 10⁻⁻15। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার টোটাল লজিক ক্যাপাসিটেন্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল যে লজিক সার্কিট আছে, এই লজিক সার্কিটের ক্যাপাসিটেন্স। তাহলে এটা কত হচ্ছে, 1.8 × 10⁻⁻15। এটার সাথে আমরা মাল্টিপ্লাই করি হচ্ছে 0.3, তার সাথে মাল্টিপ্লাই করি হচ্ছে 50 × 10⁻⁶। সো এটা আসে 2.7 × 10⁻⁻8। ওকে, সো এটা আমরা ক্যালকুলেট করে ফেললাম হচ্ছে লজিক ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স। ঠিক আছে, এখন আসি আমরা হচ্ছে সেম ভাবে মেমোরি যে ট্রানজিস্টরস গুলো আছে এটার ক্যাপাসিটেন্স বের করি। ওকে, সো এটার জন্য তো আমার 1.8ই হবে। সো এটা আমরা 1.8 এ লিখি, 1 + 0.8, বেসিক্যালি এটা তো আমার 1.8 হবে। 1.8 ফেমটোফ্যারাড যেহেতু, তাহলে 1.8 × 10⁻⁻15 ফ্যারাড। ওকে, এর সাথে আমার উইথটা মাল্টিপ্লাই করতে হবে। সো উইথটা আমার 4 ল্যামডা, সো 4 ল্যামডা মানে হচ্ছে 0.1 মাইক্রোমিটার। সো আমরা 0.1 মাইক্রোমিটার দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, মেমোরি ট্রানজিস্টর উইথ যেহেতু আপনার 0.1 মাইক্রোমিটার, দ্যাটস 0.1 মাইক্রোমিটার দিয়ে মাল্টিপ্লাই করলাম। এরপরে আমার টোটাল নাম্বার অফ মেমোরি ট্রানজিস্টর হচ্ছে 950 মিলিয়ন, তার মানে 950 × 10⁻⁶। ওকে, সো মেমোরি মানে মেমোরি যে ট্রানজিস্টর গুলো আছে এটা টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে এটা। যেমন হচ্ছে আমার ট্রানজিস্টর মানে গেট ক্যাপাসিটেন্স আর ডিফিউশন ক্যাপাসিটেন্স অ্যাড করলাম, এরপর আমরা কি করছি, মেমোরি ট্রানজিস্টর গুলার উইথ দিয়ে মাল্টিপ্লাই করছি, দেন টোটাল নাম্বার অফ মেমোরি ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, সো তাহলে এখান থেকে আমরা পাবো পুরো চিপে, মানে পুরো চিপে যতগুলো আপনার মেমোরি ট্রানজিস্টর আছে সবগুলা টোটাল ক্যাপাসিটেন্স। এটা কিন্তু একটা ট্রানজিস্টরের না, এটা কিন্তু আপনার পুরো 950 মিলিয়নের ক্যাপাসিটেন্স। সো এটা আসতেছে আমাদের হচ্ছে 1.71 × 10⁻⁻7। ওকে,
সো এখন আমরা তাহলে কি করব, দুটার জন্য আলাদা আলাদা পাওয়ার ক্যালকুলেশন করে ফেলবো। সো ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন হয়ে গেছে, আপনার আলফা দেওয়া আছে, ভিডিডি দেওয়া আছে, এফ দেওয়া আছে। সো এখন আমরা তাহলে পাওয়ারটা বের করি। তাহলে আমার লজিক সার্কিটের পাওয়ার যেটা পি লজিক, এটা কত হবে, আলফা লজিক, সি লজিক, ভিডিডি তো পুরো চিপের জন্য সেম, সুইচিং ফ্রিকোয়েন্সি সিস্টেম ফ্রিকোয়েন্সি পুরো চিপের জন্য সেম। তো আপনার আলফার ভ্যালু ছিল 0.1, সি লজিক আমরা ক্যালকুলেট করলাম হচ্ছে 2.7 ইন্টু 10⁻⁸, ভিডিডি ছিল আপনার হচ্ছে 1, সো 1 স্কোয়ার, ফ্রিকোয়েন্সি ছিল 1 GHz, 1 GHz মানে 10⁹ হার্জ। ওকে, সো তাহলে এটা আসতেছে আমাদের হচ্ছে লজিকের পাওয়ার, তাহলে 0.1 ইন্টু 2.7 ইন্টু 10⁻⁸ মাল্টিপ্লাইড বাই হচ্ছে আপনার 10⁹ সো এখান থেকে দেখেন আসতেছে হচ্ছে 2.7। ওকে, সো এখান থেকে আসলো 2.7। আচ্ছা, সেম ভাবে যদি আমরা মেমোরি সার্কিটের পাওয়ারটা ক্যালকুলেট করি, তাহলে আপনার সেম ভাবে ক্যালকুলেশন করতে হবে। সো আলফা মেমোরি কত ছিল, 0.02, এটার সাথে আপনার মাল্টিপ্লাইড হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 1.71 ইন্টু 10⁻⁷, বিডিডি ভ্যালু তো 1, সো 1 স্কোয়ার, সুইচিং ফ্রিকোয়েন্সি 1, সরি সিস্টেম ফ্রিকোয়েন্সি 1 GHz, সেটা হচ্ছে 10⁹ সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 0.02 মাল্টিপ্লাইড বাই 1.71 ইন্টু 10⁻⁷, এটার সাথে হচ্ছে আপনার 1, তার সাথে 10⁹ ওকে, সো এটা আপনার আসতেছে হচ্ছে 3.42 ওয়াট। ওকে, সো তাহলে আমাদের টোটাল যদি ডাইনামিক পাওয়ার বা সুইচিং পাওয়ারটা চিন্তা করি, এখন ডাইনামিক পাওয়ার বা সুইচিং পাওয়ার তো এখানে সেমই আসবে, বিকজ শর্ট সার্কিট পাওয়ার নাই। তাহলে এটা আসবে কত, 2.7 প্লাস 3.4। ওকে, সো এত ওয়াট, 2.7 প্লাস 3.42 বা আমার হচ্ছে 6.1। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পুরো যে চিপটা আছে, এই পুরো চিপের কনজিউমড পাওয়ার। ওকে, বুঝতে পেরেছেন সবাই? সেখানে একবারে শর্টে করে দিছে, সেটা দেখলে আসলে কিছু বুঝতে পারবেন না। দেখেন, বা টোটাল পাওয়ার আপনার কি আসছে, ওই 6.1 ওয়াটে আসছে। ওকে, বুঝে এসছে? আচ্ছা, এই যে এখানে আপনার হচ্ছে আবার অল্টারনেটিভ সলিউশন দেওয়া আছে, মানে বেসিক্যালি আপনার একবার এক লাইনে করছে, তো এক লাইনে আপনি সেটা করতে পারেন, বাট আমার সাজেস্ট করবো আপনারা ব্রেকডাউন করে করে করবেন। ব্রেকডাউন করে করে করলে আপনাদের জন্য আসলে ইজিয়ার হয়, আপনাদের ভুল হওয়ার চান্সটা কম থাকে। ওকে, তো আপনি যদি একবারে করে ফেলেন, ইন দ্যাট কেস দেখা যাবে যে আপনাদের আরো বেশি ভুল হচ্ছে। আচ্ছা, এই যে সেম ম্যাথটা এখানে আপনার ডিটেলসে করে দেওয়া আছে, ওই সেম জিনিসটাই। Next আমরা এই ম্যাথটা দেখি। ওকে, ওকে, তো আমরা এই ম্যাথটা এখন একটু দেখি। সো দেখেন, এখানে আপনার একটা আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটাতে কোশ্চেন কি বলা আছে, যে আপনার হচ্ছে সাপোজ দ্য টেকনোলজি ইউ আর ইউজিং টু ডিজাইন আ ভিএলএসআই সিস্টেম হ্যাজ ল্যামডা ইকুয়ালস টু 80 ন্যানোমিটার। ওকে, সো ল্যামডা দেওয়া আছে, দেন বলা আছে ক্লক ফ্রিকোয়েন্সি অফ 5 মেগাহার্টজ। সো ক্লক ফ্রিকোয়েন্সি বলা আছে 5 মেগাহার্টজ, সো ক্লক ফ্রিকোয়েন্সি মানে এটা কি আপনার এফ, এটা কিন্তু সুইচিং ফ্রিকোয়েন্সি, এটা ক্লক ফ্রিকোয়েন্সি। দেন বলা আছে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ওকে, সো আমরা কি কি ডাটা পেলাম, যে হচ্ছে ল্যাম্বডা ইকুয়ালস হচ্ছে 80 ন্যানোমিটার। আমরা লিখে ফেলি, আমরা নেক্সট ম্যাথটাতে চলে যাচ্ছি। আমার বলা আছে যে ল্যাম্বডা হচ্ছে 80 ন্যানোমিটার, ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মেগাহার্জ, মানে আপনার 5 × 10⁶ হার্জ, আর ভিডিটি দেওয়া আছে 5 ভোল্ট। ওকে, সো ফার আমরা এইটুকু ইনফরমেশন গ্যাদার করলাম। এখন আমরা নেক্সট ইনফরমেশনে যাই। এরপরে বলা হয়েছে দ্য চিপ ইউ আর ডিজাইনিং হ্যাজ 5 মিলিয়ন ট্রানজিস্টার্স। তার মানে আপনার হচ্ছে টোটাল ট্রানজিস্টার্স হচ্ছে 5 মিলিয়ন। ওকে,
সো আপনার নাম্বার অফ টোটাল ট্রানজিস্টর হচ্ছে 5 মিলিয়ন। 5 মিলিয়ন মানে আপনার 5 × 10⁶, ওকে। আচ্ছা, এরপরে দেখেন কোশ্চেনটাতে বলা হলো যে of which 1 million remain active at any given time. So any given time এ মানে যে কোনো টাইম ইনস্ট্যান্টে আপনার কতগুলো অ্যাক্টিভ থাকতেছে, 1 মিলিয়ন অ্যাক্টিভ থাকতেছে, ওকে। সো আপনার টোটাল নাম্বার অফ ট্রানজিস্টার্স আছে 5 মিলিয়ন, বাট এনি গিভেন টাইমে আপনার অ্যাক্টিভ থাকে মাত্র হচ্ছে 1 মিলিয়ন, ওকে। অ্যাক্টিভ থাকবে মাত্র 1 মিলিয়ন। সো আপনার নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টার্স যদি আমরা লিখি, নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টার্স, নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টার্স এটা হচ্ছে আমার 1 মিলিয়ন বা 1 × 10⁶, ওকে। আচ্ছা, নেক্সট আমাদের ক্যাপাসিটেন্স গুলো লাগবে, সো আমরা দেখি কি দেওয়া আছে। আচ্ছা, এরপরে বলা আছে গেট অ্যান্ড ডিফিউশন ক্যাপাসিটেন্স আর 12 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার অ্যান্ড 5 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, আর গেট উইথ হচ্ছে 20 ল্যাম্বডা, ওকে। সো আমরা গেট ক্যাপাসিটেন্স ডিফিউশন ক্যাপাসিটেন্স পেলাম হচ্ছে 12 আর 5, ওকে। সো আমরা এটাও লিখে ফেলি যে আপনার গেট ক্যাপাসিটেন্স এটা হচ্ছে 12 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, ডিফিউশন ক্যাপাসিটেন্স এটা হচ্ছে 5 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, আর হচ্ছে আপনাদের গেট যে উইথ ডাব্লিউ এটা আছে দেওয়া আছে 20 ল্যাম্বডা। সো 20 ল্যাম্বডার ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে 20 × 80 ন্যানোমিটার, সো আপনার 1600 ন্যানোমিটার বা 1.6 মাইক্রোমিটার, 1.6 মাইক্রোমিটার, ওকে। আচ্ছা, নেক্সট আমরা তাহলে চলে যাই। আর কি বললো, ইউ অলসো অবটেন দ্য ফলোইং পাওয়ার কনজাম্পশন ডাটা। সো এখানে দেখেন আপনার তিনটা পাওয়ার কনজাম্পশন ডাটা দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার দেওয়া আছে, লিকেজ পাওয়ার দেওয়া আছে, সাবথ্রেশল পাওয়ার দেওয়া আছে, এবং এগুলো দেখেন ডিরেক্ট পাওয়ার দেওয়া আছে, এবং এটা পুরো চিপের পাওয়ার। এটা কিন্তু দেখেন কোথাও বলা হয় না যে এটা ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টরের পাওয়ার। তার মানে আপনার যে পুরো যে চিপটা আপনি ডিজাইন করতেছেন, সেই পুরো চিপের শর্ট সার্কিট পাওয়ার কনজাম্পশন হয় 0.5 ওয়াট, লিকেজ পাওয়ার হয় 0.00 ওয়াট, 1 ওয়াট, আর হচ্ছে সাবথ্রেশল পাওয়ার হয় 0.02 ওয়াট। সো আমরা হচ্ছে এগুলো একটু লিখে ফেলি যে শর্ট সার্কিট এটা আপনার পি শর্ট সার্কিট, এটাকে আমরা ধরেন লিখলাম হচ্ছে পিএসসি, শর্ট সার্কিটটাকে আমরা শর্টে পিএসসি লিখলাম। তারপরে আছে আপনার হচ্ছে কি কি ছিল, গেট এবং সাবথ্রেশোল্ড না, এখানে ছিল আপনার লিকেজ পাওয়ার আছে, লিকেজ লিখি মানে টোটাল লিকেজ পাওয়ার। আমাদের তো তিন ধরনের লিকেজ ছিল না, আপনার গেট লিকেজ, জাংশন লিকেজ, সাবথ্রেশোল্ড লিকেজ। তো তিনটা লিকেজকে আমাদের একসাথে লেখা হয়েছে। আর হচ্ছে আচ্ছা, সাবথ্রেশোল্ডটাকে আলাদা লিখছে, লিকেজ বলতে তাহলে আপনার গেট লিকেজ আর জাংশন লিকেজ, আর সাবথ্রেশোল্ডটাকে আলাদা লিখছে, ওকে। সো তিনটা পাওয়ার, এই তিনটা পাওয়ারের ভ্যালু আপনাকে বলা আছে কোশ্চেনে কি 0.5, 0.01, 0.02, 0.5, 0.01 আর 0.02, ওকে। সো এগুলো হচ্ছে আমার পুরো চিপের জন্য আমার তাহলে ডেটা, ওকে। এখন আমরা কোশ্চেনে চলে যাই, তাহলে আমরা সব ইনফরমেশন পেয়ে গেছি। আচ্ছা, সো ফার্স্টলি কি বলা হয়েছে, ফাইন্ড দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর অ্যান্ড লোড ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম ডিসক্রাইবড অ্যাবভ, ওকে। সো ফার্স্টলি আপনাকে বলা হলো যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর অ্যান্ড লোড ক্যাপাসিটেন্সটা ক্যালকুলেট করতে, ওকে। সো অ্যাক্টিভিটি ফ্যাক্টর অ্যান্ড লোড ক্যাপাসিটেন্স, সো অ্যাক্টিভিটি ফ্যাক্টর যদি আমরা করি, তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর যেটা হবে, অ্যাক্টিভিটি ফ্যাক্টর দেখেন, অ্যাক্টিভিটি ফ্যাক্টরের ফর্মুলা আমরা দুইটা শিখছি। একটা কি ছিল, সুইচিং ফ্রিকোয়েন্সি বাই সিস্টেম ফ্রিকোয়েন্সি, আর একটা ছিল নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টর ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল ট্রানজিস্টর। সো এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটাতে কিন্তু সুইচিং ফ্রিকোয়েন্সি দেওয়া নাই। যেহেতু সুইচিং ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, তো সুইচিং ফ্রিকোয়েন্সি বাই সিস্টেম ফ্রিকোয়েন্সি এই মানে ফর্মুলাটাও কিন্তু আমরা ইউজ করতে পারছি না, ওকে। সো আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টরস ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল ট্রানজিস্টরস। সো আমার ফর্মুলাটা হবে তাহলে 1 × 10⁶ ডিভাইডেড বাই 5 × 10⁶। সো আমার অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.2, ওকে। আচ্ছা, এরপরে বলা হয়েছে আপনার লোড ক্যাপাসিটেন্স। সো লোড ক্যাপাসিটেন্স বেসিক্যালি কি হবে, গেট ক্যাপাসিটেন্স প্লাস ডিফিউশন ক্যাপাসিটেন্স, গেট ক্যাপাসিটেন্স প্লাস ডিফিউশন ক্যাপাসিটেন্স
বাট এর সাথে আমার কি করতে হবে, উইডথ দিয়ে অবশ্যই মাল্টিপ্লাই করতে হবে। সো উইডথ দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, আমার গেট ক্যাপাসিটেন্স ছিল 12, ডিফিউশন ক্যাপাসিটেন্স ছিল 5, সো এটা তো হবে 12 প্লাস 5 ফেমটোফ্যারাড ছিল, সো 10⁻⁻15। এর সাথে আমাদের উইথ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো আমার উইথটা ছিল 1.6 মাইক্রোমিটার। ওকে, সো তাহলে আমরা 1.6 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 17 মাল্টিপ্লাইড বাই 1.6, সো এটা আসে 27.2 ফেমটোফ্যারাড, 27.2 ফেমটোফ্যারাড। ওকে, সো এটা হচ্ছে আমাদের লোড ক্যাপাসিটেন্স, এবং এটা কিন্তু একটা ট্রানজিস্টরের, এটা কিন্তু একটা ট্রানজিস্টরের লোড ক্যাপাসিটেন্স বের হলো। বাট কোশ্চেনে দেখেন বলা আছে পুরো সিস্টেমের, ঠিক আছে, দেখেন বলা হয়েছে পুরো সিস্টেমের, তাই না? পুরো সিস্টেমের যদি হয়, আপনার আসলে কি করা উচিত, এটার সাথে টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করা উচিত না? কারণ আপনি এই যে লোড ক্যাপাসিটেন্সটা বের করলেন, আপনার এটা কার জন্য লোড ক্যাপাসিটেন্স, একটা সিঙ্গেল ট্রানজিস্টরের জন্য, এটা একটা সিঙ্গেল ট্রানজিস্টরের লোড ক্যাপাসিটেন্স। সো আমরা যদি পুরো সিস্টেমের ক্যাপাসিটেন্সটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে, মানে আমরা পুরো সিস্টেমের যদি লোড ক্যাপাসিটেন্সটা বের করতে চাই, এটার সাথে আমাদের কি করতে হবে, তাহলে আমার টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আমার এটা 27.2 ফেমটোফ্যারাড, সো 27.2 ইন্টু 10⁻⁻15 মাল্টিপ্লাইড বাই আপনার টোটাল নাম্বার অফ ট্রানজিস্টরস হচ্ছে 5 মিলিয়ন। ওকে, টোটাল নাম্বার অফ ট্রানজিস্টরস হচ্ছে 5 মিলিয়ন। ওকে, সো আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করব। সো এটা মাল্টিপ্লাই করে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, এটা তাহলে কত হবে, 27.2 ইন্টু 10⁻⁻50, এটা মাল্টিপ্লাইড বাই হচ্ছে আপনার 5 ইন্টু 10⁻6। ওকে, সো এটা আসে আপনার হচ্ছে 1.36 ইন্টু 10⁻⁻7। ওকে, সো এটা তাহলে হচ্ছে আমাদের লোড ক্যাপাসিটেন্স। ওকে, কারণ আপনার পুরো সিস্টেমের লোড ক্যাপাসিটেন্স বের করতে বলছে, তো পুরো সিস্টেমের লোড ক্যাপাসিটেন্স বের করতে গেলে কিন্তু পুরো চিপের যে নাম্বার অফ ট্রানজিস্টর আছে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আপনার একটা ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টরের লোড ক্যাপাসিটেন্স কিন্তু যাওয়া হয় নাই। ওকে, সো এটা দিয়ে মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করার পরে তাহলে আমাদের তো অ্যাক্টিভিটি ফ্যাক্টর এবং লোড ক্যাপাসিটেন্স বের হয়ে গেল। এর পরের কোশ্চেনটা দেখেন বলা আছে ক্যালকুলেট দ্য সুইচিং পাওয়ার কনজাম্পশন অফ দ্য চিপ। সো সুইচিং পাওয়ার কনজাম্পশন কি হবে, সিম্পলি আপনার আলফা সি ভিডিডি স্কোয়ার এফ, এবং সির ভিতরে তো আপনি অলরেডি পুরো চিপের ক্যাপাসিটেন্স বের করে ফেলছেন, সো আপনার কিন্তু টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে কিন্তু আর আপনাকে মাল্টিপ্লাই করতে হবে না। ওকে, সো আপনি আমরা জাস্ট কি করব, আলফা সি ভিডিডি স্কোয়ার এফ। ওকে, সো এখানে আমরা নিচে যাই, ও এখানে এটার সলিউশন দেওয়া নাই, জাস্ট কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, এখানে এটা লোড হচ্ছে না, একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা, আমরা আপাতত একটু এখানেই লেখার চেষ্টা করি, ফর সাম রিজন ওখানে লোড হচ্ছে না। জি, তো আপনার এখানে আমার ফর্মুলাটা কি, পি এর ভ্যালু হচ্ছে আপনার আলফা সি ভিডিডি স্কোয়ার এফ। ওকে, আলফা সি ভিডিডি স্কোয়ার এফ, এবং যেহেতু আপনি ক্যাপাসিটেন্স বের করার টাইমে টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করেই ফেলছেন, আমার কিন্তু এখানে আর টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর কোথাও মাল্টিপ্লাই করা লাগবে না। তো আমার অ্যাক্টিভিটি ফ্যাক্টর ছিল আমার 0.2, সির ভ্যালু যেটা আসছে, সির ভ্যালু আসছে আমাদের 1.36 ইন্টু 10⁻⁷, ভিডিটি দেওয়া আছে আপনার 5 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5 মেগাহার্জ, সো 5 × 10⁻⁶ হার্জ। ওকে, সো তাহলে এটা আসতেছে আমাদের সুইচিং পাওয়ার। ওকে, তাহলে সুইচিং পাওয়ারটা কত আসতেছে, 0.2 মাল্টিপ্লাইড বাই হচ্ছে আপনার ক্যাপাসিটেন্স, মাল্টিপ্লাইড বাই হচ্ছে আপনার ভিডিডি হচ্ছে, সরি ভিডিডি তো 5, সো এটা 5 স্কোয়ার হবে, ভিডিডি স্কোয়ার তো সেটা 5 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই হচ্ছে ফ্রিকোয়েন্সি 5 × 10⁻⁶। ওকে, সো পাওয়ারটা আসতেছে 3.4 ওয়াট। ওকে, সো এই যে পাওয়ারটা, এই পাওয়ারটার ভ্যালু আসলো আমাদের 3.4 ওয়াট। সো দেখেন আমার শুধু সুইচিং পাওয়ারটা হচ্ছে 3.4 ওয়াট, এবং দেখেন আপনার কোশ্চেনে কি ছিল, দ্য অ্যাকসেপ্টেবল টোটাল পাওয়ার কনজাম্পশন অফ চিপ ইজ 3 ওয়াট। ওকে, অথচ আপনার সুইচিং পাওয়ারটাই আসছে 3.4 ওয়াট। সো অবশ্যই এই যে ফাইনাল যে কোশ্চেনটা দেখেন, ইজ দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ, এটার অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি, যেটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে হবে না।
আর তারপর আমাদের ক্যালকুলেশন আমরা কন্টিনিউ করি। আচ্ছা, সো এরপরে বলা হয়েছে ক্যালকুলেট দ্য ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক পাওয়ার অফ দ্য চিপ। ওকে, সো ডাইনামিক পাওয়ার এবং স্ট্যাটিক পাওয়ার, তারপরে বলছে দেয়ার ফর ক্যালকুলেট দেয়ার আফটার ক্যালকুলেট দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন। সো আমরা কি দেখছি যে ডাইনামিক পাওয়ার ইজ বেসিকলি আপনার হচ্ছে কি থাকে, ডাইনামিক পাওয়ারটা হচ্ছে আপনার শর্ট সার্কিট পাওয়ার আর হচ্ছে সুইচিং পাওয়ারের সামেশন, তাই না? ডাইনামিক পাওয়ারটা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার আর সুইচিং পাওয়ারের সামেশন। সো আমরা যদি এখান থেকে ডাইনামিক পাওয়ারটা লিখি, ডাইনামিক পাওয়ারটা হবে আমাদের শর্ট সার্কিট পাওয়ার, তো কোশ্চেনে দেওয়াই আছে। সো আমরা জাস্ট ওইটার সাথে কি করব, অ্যাড করে দিব। সো আমার শর্ট সার্কিট পাওয়ার যেটা কোশ্চেনে দেওয়া ছিল তার সাথে আমার এই যে ডাইনামিক পাওয়ার সুইচিং পাওয়ার যেটা আসছে, সুইচিং পাওয়ারটা কত আসছে, 3.4 ওয়াট। সো 3.4 ওয়াটের সাথে ওইটা আমরা অ্যাড করে দিব। ওকে, সো আমরা 3.4 ওয়াটের সাথে অ্যাড করব এটা। ওকে, সো আমাদের এখানে আপনার হচ্ছে আমার ডাইনামিক পাওয়ারটা আসছে। আচ্ছা, সিএল সিস্টেম আমরা এখানে আবার একটু লিখে ফেলি। এটার সাথে আপনার কি করতে হবে, আপনার টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সো এখান থেকে এরপর আমরা পাওয়ার ক্যালকুলেশন করছি। পাওয়ার ছিল আলফা সিএল বিডিডি স্কোয়ার এ, এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 3.4 ওয়াট। ওকে, তো এটা ছিল সুইচিং পাওয়ার। এখন যেহেতু আমাদের ডাইনামিক পাওয়ার ক্যালকুলেট করতে বলা হয়েছে, সো পি ডাইনামিকটা কি হবে, সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। তো সুইচিং পাওয়ার আপনার কাছে আছে 3.4 ওয়াট, আর শর্ট সার্কিট পাওয়ার দেখেন কোশ্চেনে বলা আছে 0.5 ওয়াট। তো আপনার 0.5 ওয়াট, তার মানে আপনার টোটাল ডাইনামিক পাওয়ার হচ্ছে 3.9 ওয়াট। ওকে, দেন আমাদের ক্যালকুলেট করতে বলছে স্ট্যাটিক পাওয়ার। তো আমরা স্ট্যাটিক পাওয়ার ক্যালকুলেট করি। সো স্ট্যাটিক পাওয়ার দেখেন দুইটা ভ্যালু দেওয়া আছে। মানে লিকেজ পাওয়ার এটা হচ্ছে 0.01 ওয়াট, আর সাবস্টেশন পাওয়ার হচ্ছে 0.02 ওয়াট। তো আমার টোটাল স্ট্যাটিক পাওয়ারটা হচ্ছে 0.03 ওয়াট। ওকে, সো আমার ডান, আমরা ডাইনামিক পাওয়ার স্ট্যাটিক পাওয়ার ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমার বের করতে হবে টোটাল পাওয়ার। সো টোটাল পাওয়ারটা হবে আমার ডাইনামিক পাওয়ার প্লাস স্ট্যাটিক পাওয়ার। ওকে, সো এটা তাহলে কত আসবে, 3.9 প্লাস 0.03। ওকে, সো আমার 3.93 ওয়াট। ওকে, সো 2 নাম্বার কোশ্চেনটা আমাদের ডান, যেটা বলা হলো যে আপনার ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক পাওয়ার অফ দ্য চিপ, দেয়ার আফটার ক্যালকুলেট দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন। সো ডাইনামিক পাওয়ার আমরা বের করলাম, স্ট্যাটিক পাওয়ার আমরা বের করলাম, তারপরে আমরা দুইটাকে অ্যাড করে টোটাল পাওয়ার কনজাম্পশনটা বের করছি। ওকে, আচ্ছা, এখন আমরা D নাম্বার কোশ্চেনে চলে আসি। তো D নাম্বার কোশ্চেনে দেখেন বলা হয়েছে ইজ দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ। ওকে, সো আপনি বলেন আপনার এটার আনসার কি হবে, ইয়েস অর নো? নো হবে মিস। নো হবে, বিকজ আমার টোটাল পাওয়ারটা কত আসছে, 3.93 ওয়াট আসছে। আপনার এক্সেপ্টেবল পাওয়ার হচ্ছে 3 ওয়াট। ওকে, সো অবশ্যই এটার আনসার কি হবে, নো হবে। আচ্ছা, এরপরে বলা হলো ইফ নট, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি টু কিপ দ্য টোটাল পাওয়ার উইদিন দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ। ওকে, সো একটু আগে আমরা বলছি যে আমরা যদি পাওয়ার কমাতে চাই, আমরা শুধু ডাইনামিক পাওয়ার কমাতে চাবো। সো আপনারা দেখেন টোটাল পাওয়ার আসছে 3.93 ওয়াট, বাট আপনার টোটাল অ্যাকসেপ্টেবল পাওয়ার, টোটাল একসেপ্টেবল পাওয়ার হচ্ছে 3 ওয়াট। ওকে, আচ্ছা, এখন তাহলে আপনি কি এই টোটাল একসেপ্টেবল পাওয়ার যেহেতু 3 ওয়াট, এই টোটাল একসেপ্টেবল পাওয়ারের ভিতরে কিন্তু শর্ট সার্কিট পাওয়ার আছে, তারপরে স্ট্যাটিক পাওয়ার আছে, তাই না? সো বেসিকলি আমরা যেহেতু বলছি যে আমাদের কন্ট্রোল করতে পারবো শুধু সুইচিং পাওয়ারটা, এবং সেটা আমরা কন্ট্রোল করি ভিডিডি বা এফ চেঞ্জ করে। তো যেহেতু আমরা শুধু সুইচিং পাওয়ারটাই কন্ট্রোল করতে পারছি, তাহলে আসলে আমাদের কি করতে হবে, টোটাল একসেপ্টেবল পাওয়ার থেকে আপনার একসেপ্টেবল সুইচিং পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে না? কারণ এটা তো আপনার পুরো একসেপ্টেবল টোটাল পাওয়ার, এর ভিতরে আপনার শর্ট সার্কিট পাওয়ার আছে, লিকেজ পাওয়ার আছে, সাবস্টেশন পাওয়ার আছে। সো কি করতে হবে, আমার ফার্স্টলি আগে টোটাল একসেপ্টেবল ইয়াটা বের করতে হবে, টোটাল একসেপ্টেবল ডাইনামিক পাওয়ারটা বের করতে হবে। তো টোটাল একসেপ্টেবল ডাইনামিক পাওয়ারটা যদি আমরা বের করি, বা সরি সুইচিং পাওয়ারটা বের করি, তাহলে আমরা পি সুইচিং একসেপ্টেবল যেটা হবে, পি সুইচিং একসেপ্টেবল, এটা আসলে কি করতে হবে, আপনার এই যে টোটাল যে পাওয়ারটা আছে এখান থেকে আপনার কি কি মাইনাস করতে হবে, ফার্স্টে মাইনাস করতে হবে শর্ট সার্কিট পাওয়ারটা, সেটা কত, 0.5 ওয়াট। এরপরে মাইনাস করতে হবে লিকেজ পাওয়ারটা, যেটা 0.01 ওয়াট।
ফাইনালে ম্যানেজ করতে হবে সাব থ্রেশহোল্ড পাওয়ারটা, যেটা 0.021। সেগুলো যদি মাইনাস করেন তাহলে আলটিমেটলি আপনার থাকবে হচ্ছে 3.4, সরি 2.41। ওকে, সো আপনার সুইচিং এর একসেপ্টেবল পাওয়ার হচ্ছে 2.41। ওকে, সো বেসিকলি আপনাকে এখন ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে না? তো নতুন ফ্রিকোয়েন্সিটা তাহলে আমরা বের করব। তাহলে আমার পি নিউ যেটা, আমার নতুন যে পাওয়ারটা হবে সেটা কত হবে? আপনার আলফা সি এল ভিডিডি স্কোয়ার ইন্টু এফ নিউ। কারণ বাকি আলফা, ক্যাপাসিটেন্স এবং ভোল্টেজ এই তিনটা কিন্তু আপনি চেঞ্জ করবেন না। সো বেসিকলি আপনার আলফা সি ভিডিডি এগুলো সবই আগেরটাই থাকবে, জাস্ট ফ্রিকোয়েন্সি আপনার কি করতে হবে? নতুনটা নিতে হবে। সো আপনার পি নিউ কত? 2.4 ওয়াট। সো আলফা তো যা ছিল তাই 0.2, সিএল ও আপনার যা ছিল তাই। ওকে, সিএল এর ভ্যালু এখানে কিছু একটা ক্যালকুলেটেড করা ছিল এখানে উপরে, ওইটাই হবে। ভিডিডির ভ্যালু আপনার 5 ছিল, সেটা 5 স্কোয়ারই হবে। আমরা এখানে সিএলটা লিখে আপাতত, সেখান থেকে আপনার এফ নিউটা ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে? ম্যাম সিএল কি টোটালটা হবে? হ্যাঁ, সিএল এর তাহলে তো টোটালটা হবে, তাই না? সিএল তো টোটালটাই হবে। আপনার পুরো চিপের ক্যাপাসিটেন্স তো আর চেঞ্জ হচ্ছে না। আপনি ক্যাপাসিটেন্সের ভ্যালু যা ছিল তাই থাকবে। আমার জাস্ট চেঞ্জ হচ্ছে কি? আমার চেঞ্জ হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ইয়ার ভ্যালুটা, ফ্রিকোয়েন্সি ভ্যালু। ওকে, সো এখান থেকে আমাদের নতুন ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে হবে। সেটা এভাবে করতে পারেন, বা আমরা যেটা করতে পারি রেশিও করে করতে পারি, যে পি নিউ বা পি ওল্ড, পি নিউ বা পি ওল্ড। আপনি চিন্তা করেন আপনার যদি আলফা সিএল ভিডিডি স্কোয়ার সব কনস্ট্যান্ট থাকে, আলটিমেটলি আমরা পুরোটাই লিখে ধরেন, এটা কি হবে? আলফা সিএল ভিডিডি স্কোয়ার ইন্টু এফ নিউ ডিভাইডেড বাই আলফা সিএল ভিডিডি স্কোয়ার ইন্টু এফ ওল্ড। ওকে, সো বেসিকলি আপনার আলফা আলফা কাটাকাটি হয়ে যাবে, সিএল সিএল কাটাকাটি হয়ে যাবে, ভিডিডি স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। সো পি নিউ বাই পি ওল্ড, পি নিউ হচ্ছে 2.4, পি ওল্ড ছিল আপনার 3.4। এটা কি হবে? বেসিক্যালি এফ নিউ বাই এফ ওল্ড। সো এখান থেকে আপনি হচ্ছে নতুন ফ্রিকোয়েন্সি যেটা এফ নিউ, এটা হবে তাহলে কত? 2.4 বাই 3.4 ইন্টু আপনার পুরাতন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এভাবে আপনি রেশিও থেকেও বের করতে পারেন, বা এই যে ডিরেক্টলি ফর্মুলা, যে পি নিউ কি আলফা সি ভিডিডি স্কয়ার ইন্টু এফ নিউ। সো আলফা সি এল ভিডিডি স্কয়ার সবকিছুর ভ্যালু বসায় সেখান থেকে আপনি এফ নিউ ক্যালকুলেট করতে পারেন। আলটিমেটলি একই জিনিস আসবে। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে আমাদের পাওয়ার কনজাম্পশন কমানোর দেখেন প্রসেসটা কি, যে আমরা মানে ডাইনামিক পাওয়ার কমাবো। ডাইনামিক পাওয়ার পার্টিকুলারলি কোনটা কমাবো? সুইচিং পাওয়ারটা কমাবো। ঠিক আছে, সুইচিং পাওয়ারটা কমায় আমরা কি করব? আমার টোটাল যে পাওয়ার কনজাম্পশন ছিল সেটাকে আমি একসেপ্টেবল রেঞ্জে নিয়ে আসবো। ওকে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এখানে আর একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা একটু জাস্ট গো থ্রু করে যাই। আচ্ছা, সো এখানে দেখেন আপনাকে কোশ্চেনে বলা হয়েছে যে a chip contains 1 billion transistors made from 0.7 foot 120 nanometer technology with lambda equals to 60 nanometer. ওকে, সো আপনারা কি কি এস্টাবলিশ করলেন? যে আপনার চিপে ট্রানজিস্টর আছে 1 বিলিয়ন, এরপরে আপনার হচ্ছে ভিডিডি হচ্ছে আপনার 0.7 ভোল্ট, আর আপনার ল্যামডা হচ্ছে 60 নানোমিটার। এরপরে বলা হলো 100 মিলিয়ন হচ্ছে লজিক গেট, 200 মিলিয়ন আর নেভার অন, অ্যান্ড দ্য রেস্ট আর মেমোরি অ্যারেস। ওকে, সো বেসিক্যালি 100 মিলিয়ন লজিক গেট, 200 মিলিয়ন কখনো অন হচ্ছে না, মানে 200 মিলিয়ন হচ্ছে পার্মানেন্টলি অফ, বাকিগুলো হচ্ছে মেমোরি অ্যারে। বাকিগুলো মেমোরি অ্যারে মানে কি? আপনার মেমোরি হচ্ছে 700 মিলিয়ন। ঠিক আছে, সো বেসিক্যালি 100 হচ্ছে লজিক, 200 মিলিয়ন কখনো অন হচ্ছে না, বাকি এই যে রেস্ট যেটা, এই রেস্ট মানে কি? 700 মিলিয়ন, তাই না? রেস্ট মানে আমার 700 মিলিয়ন। কারণ আপনার টোটাল কত ছিল? 1 বিলিয়ন ছিল। আচ্ছা, এরপরে বলা হলো সাপোজ দ্যাট দ্য লজিক গেটস আর অপারেটিং অ্যাট 1 GHz। তার মানে লজিক গেটের সুইচিং ফ্রিকোয়েন্সি, লজিক গেটস অপারেট অ্যাট 1 GHz মানে কি? এটা লজিক গেটের সুইচিং ফ্রিকোয়েন্সি। লজিক গেটের সুইচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 GHz। এরপরে বলা হয়েছে দ্য মেমোরি অ্যারেস অপারেট অ্যাট 3 GHz। তাহলে মেমোরি যে সার্কিট গুলো আছে, মেমোরি ট্রানজিস্টর যেটা আছে, মেমোরি ট্রানজিস্টরের সুইচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 GHz। আর ক্লক ফ্রিকোয়েন্সি কত? 10 GHz। তাহলে সিস্টেম ফ্রিকোয়েন্সি বা ক্লক ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 10 GHz। লজিক গেটের হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি 1 GHz, আর মেমোরি গুলার সুইচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 GHz। ওকে, এরপরে দেওয়া আছে গেট এবং ডিফিউশন ক্যাপাসিটেন্স কত? 1.2 ফ্যারাড পার মাইক্রোমিটার অ্যান্ড আপনার 1.7 ফেমটো ফ্যারাড পার মাইক্রোমিটার। ওকে,
এরপরে বলা হয়েছে যে আমার মেমোরির জন্য এভারেজ উইথ হচ্ছে 4 ল্যাম্বডা, সরি লজিকের জন্য এভারেজ উইথ হচ্ছে 4 ল্যাম্বডা, মেমোরির জন্য এভারেজ উইথ হচ্ছে 5 ল্যাম্বডা। ওকে। আর ফলোইং পাওয়ার কনজাম্পশন ডাটা দেখেন, সবগুলো পাওয়ার ডাটা দেওয়া আছে। আপনার গেট লিকেজ পাওয়ার দেওয়া আছে, জাংশন লিকেজ পাওয়ার দেওয়া আছে, সাবস্টেশন পাওয়ার দেওয়া আছে, শর্ট সার্কিট পাওয়ার অফ লজিক গেটস দেওয়া আছে, শর্ট সার্কিট পাওয়ার অফ মেমোরি অ্যারেস দেওয়া আছে। এই দুটো আলাদা আলাদা করে দেওয়া আছে বিকজ আপনি হচ্ছে টোটাল মানে আপনাকে নিচে দেখবেন আপনার হচ্ছে টোটাল হচ্ছে ডাইনামিক পাওয়ার বের করতে বলছে, টোটাল স্ট্যাটিক পাওয়ার বের করতে বলছে। কি হলো? আচ্ছা, তো দেখেন নিচের কোশ্চেনে আপনার হচ্ছে আলাদা আলাদা করে বলা আছে। তো আপনার সুইচিং পাওয়ার অফ ইচ 3 কাইন্ডস অফ ট্রানজিস্টার্স, মানে আপনার আলাদা আলাদা করে পাওয়ার বের করতে বলছে, তো এই জন্য আপনার হচ্ছে আলাদা আলাদা করে শর্ট সার্কিট পাওয়ার দেওয়া আছে দুইটার। ওকে। আর বাকিগুলো কিন্তু এন্টায়ার চিপ, দেখেন কোশ্চেনে বলাই আছে যে দ্য ফলোইং পাওয়ার ডাটা আর গিভেন ফর দ্য এন্টায়ার চিপ। তার মানে কি গেট লিকেজ পাওয়ার, সাবস্টেশন লিকেজ পাওয়ার, সবই কিন্তু পুরো চিপের জন্য দেওয়া আছে। তো আপনার কিন্তু আলাদা করে আর কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। আচ্ছা, এই জিনিসটা জাস্ট এটা বলার রিজন হচ্ছে যে অনেক টাইমে কোশ্চেনে দেখবেন যে আপনার পুরো চিপের ডাটা দেওয়া থাকে না, আপনার একটা ট্রানজিস্টরের ডাটা দেওয়া থাকে। আপনার কোশ্চেনে বলা থাকে যে দ্য ফলোইং পাওয়ার ডাটা আর গিভেন ফর ইচ ট্রানজিস্টর। সো একটা ট্রানজিস্টরের যদি আপনার পাওয়ার ডাটা দেওয়া থাকে, ইন দ্যাট কেস পুরো চিপের জন্য যখন আপনি পাওয়ার গুলা বের করবেন, আপনাকে কিন্তু টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে। এই জিনিসটা আপনারা ভুল করেন যে আপনারা টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করেন না। আবার দেখা যায় পুরো চিপের ডাটা দেওয়া আছে, তাও আপনারা টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করতেছেন। ওকে। সো এটা খেয়াল রাখতে হবে যে আমার এই যে ডেটা যেগুলো দেওয়া থাকে, আপনার শর্ট সার্কিট পাওয়ার বা স্ট্যাটিক পাওয়ারের যে ডেটাগুলো দেওয়া থাকে, এটা কোশ্চেনে কি লেখা আছে যে একটা ট্রানজিস্টরের নাকি ফুল চিপের। ফুল চিপের হলে তো আপনার এটাই জাস্ট ডিরেক্টলি অ্যাড করে দিবেন, বাট একটা ট্রানজিস্টরের হলে কিন্তু এটার সাথে আপনার আবার কি করতে হবে, আপনার পুরো চিপে যে টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল পাওয়ারটা বের করতে হবে। ওকে। আচ্ছা। ওকে, সো আমার এখানে কিছু ডাটা দেওয়া আছে, সাথে আপনাকে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল পাওয়ার কনজাম্পশন অফ দ্য চিপ দেওয়া আছে। ওকে। সো এখানে দেখেন ফার্স্ট কোশ্চেনটা, ফাইন্ড দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর অফ দ্য লজিক গেটস অ্যান্ড দ্য মেমোরি অ্যারেস। এটার অ্যান্সারটা আমাকে বলেন যে এটার অ্যান্সারটা কি হবে। কেউ কি ক্লাস করতেছেন না নাকি? কেউই রেসপন্ড করেন না? অ্যাটেন্ডেন্সের টাইমে তো সবাইকেই পাওয়া যাবে। তাহলে কেউ অ্যান্সার দিচ্ছেন না কেন? আমি তো জিজ্ঞাসা করলাম যে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কত হবে, ফাইন্ড দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর অফ লজিক গেটস এন্ড মেমোরি অ্যারেস। তো আপনার অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কত হবে? ম্যাম হচ্ছে ওই টোটালটা হচ্ছে মানে 800 ডিভাইডেড বাই এই 1 বিলিয়ন কোথাও হবে। নাই। ম্যাম ওই যে মানে 100 আর হচ্ছে আচ্ছা, আপনি রেস্ট মেমোরি অ্যারেস এই দুটা টু একটু হান্ড্রেড মিলিয়ন আর নেভার অন। আপনার বলা হয়েছে যে 200 মিলিয়ন কখনো অন হচ্ছে না, সো আপনি এর জন্য নাম্বার অফ অ্যাক্টিভ ট্রানজিস্টার ধরছেন 1 বিলিয়ন। আচ্ছা, সো আপনার এটা কি কারেক্ট অ্যান্সার হবে আপনি বলেন না? ম্যাম 1 মিলিয়ন না, ম্যাম মানে যে 800 রেস্টের বাই মেমোরি অ্যারেসও তো মানে অ্যাড করতে 800 হবে। অ্যাক্টিভ আছে আর ওই যে 1 বিলিয়ন হচ্ছে আপনাদের টোটাল। লজিক বুঝলাম যে 800 অ্যাক্টিভ আছে, বাট 800 ট্রানজিস্টারটা কি এট এ টাইম অ্যাক্টিভ থাকে? আপনার পুরো চিপে 200 মিলিয়ন ট্রানজিস্টার আছে যেগুলো কখনোই অন হচ্ছে না, কখনোই না, নেভার। বাকি 800 মিলিয়নের ভিতরে কয়েকটা একটা টাইমে অন হয়, বাকি কয়েকটা অন্য টাইমে অন হয়। তো একটা পার্টিকুলার টাইমে কি 800 মিলিয়ন অন থাকতেছে? না 100। এবং দেখেন আপনার কোশ্চেনে লজিক গেটস এবং মেমোরি অ্যারেস দুটার জন্য আলাদা আলাদা অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে বলছে। আচ্ছা, এই কোশ্চেনটাই যে আপনারা সবাই পরীক্ষায় গণহারে ভুল করছিলেন, এই জন্যই আপনাদেরকে বললাম যে এটা আপনারা নিজেরা সলভ করেন। ওকে। সো এখানে আপনারা কিন্তু এই যে নাম্বার অফ ট্রানজিস্টরস দিয়ে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করতে পারবেন না। এখানে দেখেন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আপনার দেখেন লজিক গেটের সুইচিং ফ্রিকোয়েন্সি 1 GHz, মেমোরি গেটের সুইচিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 GHz, আর সিস্টেম ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 GHz। সো লজিক গেটের জন্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর কত হবে? 1 GHz বাই 10 GHz। আর মেমোরি আর এর জন্য কত হবে? 3 GHz বাই 10 GHz। বুঝাইতে পারছি? জি মিস। ঠিক আছে?
এই জন্যই আপনাদেরকে বলছি যে এই কোশ্চেনটা আপনারা নিজেরা অ্যান্সার দেন, বিকজ আমি জানি যে এটা ভুল করবেন, কারণ এটা আপনাদের এক্সামে আপনারা একদম সবাই একদম ভয়ানকভাবে ভুল করছেন। এখানে তো আপনার ডিরেক্টলি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাই না? দেখেন আপনার লজিক গেটের সুইচিং ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, মেমোরিকে অ্যাডারেরও সুইচিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সিস্টেম ফ্রিকোয়েন্সিটাও দেওয়া আছে। সো কি করবেন আপনারা, ফর্মুলা তো শিখছেন কি, সুইচিং ফ্রিকোয়েন্সি বাই সিস্টেম ফ্রিকোয়েন্সি। সো এটা করলেই কিন্তু আপনার চলে আসে। ওকে, সো বেসিক্যালি আপনার এখানে লজিক গেটের অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে 0.1 মানে 1/10, আর মেমোরি আর অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে 3/10 বা 0.3। ওকে, আচ্ছা, এখন বলেন এই যে এখানে সেকেন্ড যে কোশ্চেনটা আছে, ফাইন্ড দ্য টোটাল সুইচিং পাওয়ার অফ দ্য ইজ থ্রি ডিফারেন্ট টাইপস অফ ট্রানজিস্টার্স। তো আপনাদের লজিক গেট এবং মেমোরিয়ার এটার জন্য তো আপনি ক্যালকুলেশন করবেন। আগের ম্যাথগুলোতে আমরা যেভাবে ক্যালকুলেশন করছি, আমরা সিএল বেল করবেন, আলফাবেট তো অলরেডি বেল হয়েই গেছে, এরপরে কি ভিডিডি আর এফ তো দেওয়াই আছে, আলফা সেল ভিডিডি স্কোয়ার এফ করে আপনারা হচ্ছে সুইচিং পাওয়ার বের করে ফেলবেন লজিক গেটস এর জন্য, মেমোরিয়ার এর জন্য। বাকি যে 200 মিলিয়ন আর নেভার অন, এটার জন্য সুইচিং পাওয়ার কত হবে? দেখেন কোশ্চেনে কিন্তু বলা হচ্ছে থ্রি কাইন্ড অফ ট্রানজিস্টর, তাই না? তো বাকি যে 200 মিলিয়ন আর নেভার অন, তাদের জন্য সুইচিং পাওয়ার কত হবে? ম্যাম অন না হলে কি সুইচিং পাওয়ার থাকবে? জিরো হবে, তাই না? বিকজ আমার সুইচিং পাওয়ার তো অন না হলে হয় না। ওকে, সো বেসিক্যালি অ্যান্সার কি হবে, লজিক গেটের জন্য ক্যালকুলেশন করবেন, মেমোরি এর জন্য ক্যালকুলেশন করবেন, বাট যেগুলো অন হয় না তাদের জন্য পাওয়ারটা কত আসবে? জিরো। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক এন্ড টোটাল পাওয়ার অফ দ্য এন্টায়ার চিপ। এটা তো জাস্ট অ্যাড করে দিবেন। আপনি বি নাম্বারে হচ্ছে সুইচিং পাওয়ার গুলো বের করছেন, আর বাকি যতগুলো পাওয়ার আছে শর্ট সার্কিট এবং স্ট্যাটিক পাওয়ার যা আছে সবই আপনার কোশ্চেনে দেওয়া আছে, জাস্ট সবগুলো অ্যাড করে টোটাল পাওয়ারটাকে বের করে ফেলবেন। ঠিক আছে, স্ট্যাটিক পাওয়ার আলাদা বের করতে বলছে, স্ট্যাটিক পাওয়ার গুলো আলাদা অ্যাড করে বের করবেন। ডাইনামিক পাওয়ার কি হবে? আপনার সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। তো সুইচিং পাওয়ারের ভিতরে আপনার লজিক সার্কিটের সুইচিং পাওয়ার, মেমোরি সার্কিটের সুইচিং পাওয়ার, সেম ভাবে আপনার লজিক সার্কিটের শর্ট সার্কিট পাওয়ার, মেমোরি আর এর শর্ট সার্কিট পাওয়ার অ্যাড করলে আপনি টোটাল ডায়নামিক পাওয়ারটা পাবেন। এরপরে স্ট্যাটিক পাওয়ার, ডায়নামিক পাওয়ার অ্যাড করে টোটাল পাওয়ার অফ দ্য এন্টায়ার চিপ চলে আসবে। ওকে, আচ্ছা, আর ফাইনালি কোশ্চেন কি ছিল, যে ইজ দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন উইদিন দ্য একসেপ্টেবল রেঞ্জ, ইফ নট ফাইন্ড দ্য সাপ্লাই ভোল্টেজ দ্যাট উইল কিপ ইট উইদিন রেঞ্জ। সো আগেরটার মতোই সেম আমরা টোটাল পাওয়ার বের করব, এবং টোটাল পাওয়ার আপনার অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা 1 কিলোওয়াটের থেকে বেশি আসবে। ওকে, সো 1 কিলোওয়াটের থেকে যদি বেশি আসে তাহলে আমাদের কি করতে হবে, নতুন সুইচিং পাওয়ারটা বের করতে হবে, নতুন একসেপ্টেবল সুইচিং পাওয়ার। সো নতুন একসেপ্টেবল সুইচিং পাওয়ার আমরা কিভাবে বের করব, এই যে 1 কিলোওয়াট যেটা, এখান থেকে আমরা কি করবো, এই যে এখানে যতগুলো পাওয়ার আছে সব মাইনাস করব, করে আমরা কি করব, নতুন একসেপ্টেবল সুইচিং পাওয়ারটা বের করব। নতুন একসেপ্টেবল সুইচিং পাওয়ারটা বের করে সেখান থেকে আমাদের কি করতে হবে, এই যে আলফা সিভিডিডি স্কোয়ার এফ করে। সো এখানে দেখেন, এখানে যদি আপনি ডিরেক্টলি ক্যালকুলেশন করতে যান তাহলে কিন্তু আপনার দুইটা আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। এখন টোটাল একসেপ্টেবল সুইচিং পাওয়ার থেকে, টোটাল একসেপ্টেবল সুইচিং পাওয়ারের ভিতরে তো আপনার হচ্ছে কি আছে, লজিক সার্কিটের পাওয়ার আছে, মেমোরি সার্কিটের পাওয়ার আছে। এখন লজিক সার্কিটের পাওয়ার, মেমোরি সার্কিটের পাওয়ার এগুলো যদি আলাদা আলাদা করতে চান, ইন দ্যাট কেস তো আপনার আসলে তাহলে ক্যালকুলেশন আলাদা আলাদা করতে হবে, তাই না? এবং আপনার তো ওইটা টোটাল একসেপ্টেবল যে পাওয়ার আসছে সেখান থেকে আপনার লজিক সার্কিটের পাওয়ার কত হবে, সুইচিং মেমোরি সার্কিটের পাওয়ার কত হবে সেটা বের করতে হবে। সো এত ঝামেলায় না গিয়ে আমরা কি করব, এই যে রেশিও ইউজ করছিলাম না, এই রেশিওটা ইউজ করব। ঠিক আছে, এই যে এখানে আমি রেশিও দিয়ে দেখাইলাম না আরেকটা, যে পি নিউ বাই পি ওল্ড কি হবে, আলফা সি ভিডিডি স্কোয়ার ইন্টু এফ নিউ ডিভাইডেড বাই আলফা সি ভিডিডি স্কোয়ার ইন্টু এফ ওল্ড। সেখানে যেহেতু ভিডিডি চেঞ্জ করতে বলছে, ফ্রিকোয়েন্সি সেমই থাকবে, সো আলফা সিএল ফ্রিকোয়েন্সি সব কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, শেষ ভিডিডি নিউ বাই ভিডিডি ওল্ড থাকবে, ভিডিডি নিউ স্কোয়ার বাই ভিডিডি ওল্ড স্কোয়ার। এখান থেকে নতুন ভিডিডিটা বের করবেন। ওকে, কারণ পুরো ভিডিডি তো আপনার পুরো চিপের জন্য সেমই থাকে। ওকে, বোঝা গেছে? তো এখানে এই যে এভাবে ক্যালকুলেশন কিন্তু করা যাবে না, কারণ এভাবে ক্যালকুলেশন করতে গেলে আপনার লজিক সার্কিটের আলাদা সুইচিং পাওয়ার লাগবে, মেমোরি সার্কিটের আলাদা সুইচিং পাওয়ার লাগবে, যেটা কিন্তু আপনার কাছে নাই। আপনার কাছে আছে পুরো চিপের জন্য আপনার হচ্ছে সুইচিং পাওয়ারটা। ওকে, সো বেসিক্যালি এই জন্য আমরা হচ্ছে রেশিও দিয়ে করবো, রেশিও দিয়ে করলে তাহলে আমাদের আর কোনো কনফিউশন নাই। বুঝতে পেরেছেন? Yes, ma'am. আচ্ছা, ওকে, পাওয়ার নিয়ে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ম্যাম সলভ করলে বোঝা যাবে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন। ম্যাম মোস্ট অফ দ্য কি এরকমই হয় হ্যাঁ, কোশ্চেন? এরকমই হয়। কিছু জায়গায় যে বললাম আপনাদের তো ফর্মুলা, যে গেট লিকেজ পাওয়ার, জাংশন লিকেজ পাওয়ার, এগুলোর ফর্মুলা আসলে কি পড়ছেন, কারেন্ট মাল্টিপ্লাইড বাই ভিডিডি না? সো কিছু কোশ্চেনে দেখবেন যে পাওয়ার ডাটা না দিয়ে কারেন্ট ডাটা দেওয়া আছে। সো কারেন্ট ডাটা দেওয়া থাকলে কি করতে হবে, ভিডিডি দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। ওকে ম্যাম।
আবার এই যে এখানে দেখেন ইন্টার চিপের ডেটাটা দেওয়া আছে, কিছু কোশ্চেন ইন্টার চিপের ডাটা না দিয়ে আপনার সিঙ্গেল ট্রানজিস্টর ডেটা দেওয়া থাকে। তো সিঙ্গেল ট্রানজিস্টর ডেটা দেওয়া থাকলে আপনার কি করতে হবে, টোটাল নাম্বার অফ ট্রানজিস্টরস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো জাস্ট এগুলাই, মানে আপনার আসলে মানে পাওয়ারের কোশ্চেনে তো আসলে আপনার জাস্ট ক্যালকুলেশনটাই ডিফারেন্ট থাকে। ওকে, মানে এখানে আসলে ফর্মুলা আপনার একটাই, সেখানে কিন্তু আসলে ওরকম প্যাচানো কিছু নাই। জাস্ট আপনার ক্যালকুলেশন ডিফারেন্ট থাকে, যে আমরা একবার পুরো চিপের পাওয়ার দিয়ে দেই, একবার হয়তো ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টরের পাওয়ার দেওয়া আছে, কখনো কোশ্চেনে পাওয়ার না দিয়ে আপনার কারেন্ট দেওয়া আছে। সো আপনাদের এই যে কোথায় কি মাল্টিপ্লাই করতে হবে, কোথায় আপনার কোন মানে আলফা বসাইতে হবে, কোথায় কোন নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই জিনিসগুলো আপনারা ভুল করেন, করে পুরো ক্যালকুলেশন উল্টাপাল্টা করে ফেলেন। ঠিক আছে, তো জাস্ট এই জিনিসগুলো একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে, নাথিং এলস। ম্যাম, যদি এখানে ইন্ডিভিজুয়াল চিপের ভ্যালু থাকে, তখন কি চিপ ইন্ডিভিজুয়াল আমাকে যে ট্রানজিস্টর, যেটা নেভার ইউজড ওইটাও হচ্ছে ক্যালকুলেট করতে হবে? হ্যাঁ নেভার অন বলা আছে তো, এগুলো তো হ্যাঁ, স্ট্যাটিক মানে পাওয়ার, নেভার অন। স্ট্যাটিক পাওয়ার তো যেগুলো অন হয় না সেগুলো হতেও কনজিউম হয়। আচ্ছা। মানে শর্ট সার্কিট পাওয়ারটা হবে না, শর্ট সার্কিট পাওয়ারটা আপনার অন না হলে হবে না। বাট আপনার স্ট্যাটিক পাওয়ার যে তিনটা, স্ট্যাটিক পাওয়ার গুলো তো আপনারা কি জানি যে স্ট্যাটিক পাওয়ার মানেই কি, যেগুলো আইডল অবস্থায় পাওয়ার কনজিউম করতেছে, যখন অফ আছে তখন যে পাওয়ারটা কনজিউম করছে। ওকে, সো আপনার স্ট্যাটিক পাওয়ার পুরো 1 বিলিয়ন ট্রানজিস্টরের জন্যই হবে, বা শর্ট সার্কিট পাওয়ার যেটা এটা শুধু 800 মিলিয়নের জন্য হবে, কারণ শর্ট সার্কিট পাওয়ার তো আপনার অন না হলে হবে না। ওকে, জি মিস। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? ও ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।